স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এ বি সি ডি 4টা টপিক শেষ করছি। আজকে আমরা এখন টপিক ই তে আছি। এই লেসনের বা এই মডিউলের 7টা টপিক আছে, তার মধ্যে আমি 4টা শেষ করছি, আজকে 3টা শেষ করব। এই 3টার মধ্যে আসলে 2টা খুব ছোট ছোট টপিক, ট্রেন দ্য টিম মেম্বার্স এন্ড স্টেক হোল্ডার্স। এটা এখান থেকে পরে যথেষ্ট, পিএম বকে কিছু পাওয়ার দরকার নেই, এখানে অনেক ডিটেল আছে। তো এটা আমরা গত ক্লাসে শুরু করছিলাম যে আসলে ট্রেনিং দিতে হবে আমাদের মেম্বারদের জন্য, যেটা আমরা এর আগের টপিক গুলোতে করছি, যে আমরা SWOT অ্যানালিসিস করছিলাম, তাই না? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এবং SWOT অ্যানালিসিস দিয়ে এবং আমাদের রিসোর্স প্ল্যান যেটা করছিলাম আমরা শুরুতে, সেটা দিয়ে আসলে আমরা এখন অলরেডি জানি যে আমাদের আসলে কি ধরনের ট্রেনিং দিতে হবে আমাদের টিম মেম্বার। আর এর সাথে সাথে স্টেক হোল্ডার্স মানে হচ্ছে যে আমাদের যাদেরকে আমরা স্পেশালি যাদেরকে আমরা আমাদের সার্ভিস বা প্রোডাক্টটা ডেলিভারি দেবো এই প্রজেক্টের থ্রুতে, তাদেরকে তো অবশ্যই ট্রেন আপ করতে হবে। না হলে তো আসলে আমরা একটা জিনিস জানি যে প্রজেক্ট টিমের কাজ হচ্ছে আসলে ডেলিভারি তৈরি করা, কিন্তু এটাকে রিয়ালাইজ করা বা বেনিফিটটাকে অ্যাচিভ করা, এটার দায়িত্ব থাকে অপারেশন টিমের বা এন্ড ইউজার বা যাদের জন্য প্রজেক্টটা করা হচ্ছে সেই স্টেক হোল্ডার। তাদেরকে যদি আমরা এনাফ ট্রেনিং না দেই, তাহলে কিন্তু তারা ওইটাকে এক্সিকিউট করে মানে বেটার বা বেস্ট রেজাল্টটা বের করতে পারবে। সো দ্যাটস ওয়াই সেই ট্রেনিং প্ল্যানটা এখানে করতে হবে। সো enablers দেখতেছি আমরা, ডিটারমাইন রিকোয়ার্ড কম্পিটেন্সিস এন্ড এলিমেন্টস অফ ট্রেনিং। ঠিক আছে, এটা কিন্তু প্রথম কাজ, যে কি কি কম্পিটেন্সি গ্যাপ আছে আমাদের এবং কি কি ধরনের ট্রেনিং লাগবে আমাদের সেটা আইডেন্টিফাই করা। তারপর হচ্ছে ডিটারমাইন ট্রেনিং অপশনস বেসড অন ট্রেনিং নিডস। কি কি ধরনের ট্রেনিং অপশনস কিন্তু নানান ধরনের আছে, এই কয়েক ধরনের টাইপ নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা এর আগে কোভিড এর আগ পর্যন্ত আমরা কিন্তু সবচেয়ে বেশি ইউজ করতাম ক্লাসরুম ট্রেনিং, তাই না? ফিজিক্যাল ক্লাসরুম ট্রেনিং, এটা আসলে সবচেয়ে আমরা বেশি ইউজ করতাম এবং এটা আসলে বেস্ট ওয়ে ট্রেনিং এর। ক্লাসরুম ট্রেনিং এর বিকল্প নাই। আর এখন আমরা কিন্তু কোভিড এর কারণে ইনস্ট্রাক্টর লেড, এই যে আমি যে ট্রেনিংটা নিচ্ছি এটার নাম কি? ইনস্ট্রাক্টর লেড ভার্চুয়াল ট্রেনিং। এটাও কিন্তু ভার্চুয়াল ট্রেনিং, কিন্তু ইনস্ট্রাক্টর লেড, মানে ইনস্ট্রাক্টর ইজ প্রেজেন্ট উইথ দ্য পার্টিসিপেন্টস। ঠিক আছে। আর আরেকটা ট্রেনিং কিন্তু আছে যেটা আসলে রেকর্ডেড ভার্চুয়াল ট্রেনিং, যেটা আপনি লিঙ্কডইন লার্নিং কিংবা ইউটিউব সব জায়গায় যেগুলো পাচ্ছেন, সেগুলো হচ্ছে অলরেডি রেকর্ডেড, যেখানে ইনস্ট্রাক্টর ইজ নট প্রেজেন্ট and you cannot ask any questions to the instructor ক্লাস চলাকালীন। সো এই জেনারেলি 3 ধরনের ট্রেনিং আমরা ইউজ করি, সেটা আমরা দেখবো যে আসলে আমার টিমের জন্য কোন ধরনের ট্রেনিং প্রয়োজন বা আমরা ট্রেনিং করবো। যেমন আমরা এখন কয়েকটা প্রপোজাল দিলাম, একটা দিলাম হচ্ছে রবিতে দিলাম। সো রবি চাচ্ছে ইনস্ট্রাক্টর লেড ভার্চুয়াল ট্রেনিং। আর আবার একটা ট্রেনিং এর প্রপোজাল দিলাম জনতা ব্যাংকে, ওরা আবার চাচ্ছে ক্লাসরুম ট্রেনিং, ওরা চাচ্ছে যে কোভিড যাই হোক না কেন ক্লাসরুম ট্রেনিং হবে। আচ্ছা, অ্যালোকেট রিসোর্সেস ফর ট্রেনিং। রিসোর্স মানে ট্রেনিং যাদের জন্য ট্রেনিং করবেন তারা তো রিসোর্স, এবং ট্রেনিং এর কিন্তু স্পেশাল কিছু রিসোর্স লাগে, তাই না? আমরা বোধহয় অনেকে ট্রেনিং নিয়ে কাজ করছি, কারো এক্সপিরিয়েন্স আছে ট্রেনিং নিয়ে কাজ করা, ট্রেনিং অ্যারেঞ্জ করা, ট্রেনিং ম্যানেজ করা? কারো এক্সপিরিয়েন্স আছে? অনেক সময় দায়িত্ব দেওয়া হয়। আছে রাইট। সো এটা কিন্তু বেশ, এখানে যাদের এই এক্সপিরিয়েন্সটা আছে এই টপিকটা, তাদের খুব মানে একদম জানা টপিক, ভিতরে যা আছে আর কি কন্টেন্ট। তো ওটা যদি কেউ পড়ে থাকেন তাহলে আপনি সবই জানেন যে আসলে একটা ট্রেনিং অ্যারেঞ্জ করতে কি কি করতে হবে। আচ্ছা, এনশিওর ট্রেনিং অকার্স। শুধু প্ল্যান করলে তো আর হবে না, ট্রেনিংটা যাতে ঘটে সেটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। এবং লাস্টে যেটা আমরা কাজ করি, মেজারিং ট্রেনিং আউটকামস, রাইট? যে কারণে আমরা ট্রেনিং দিচ্ছি আসলে সেটা অ্যাচিভ করতে পারছি কি। সেই হচ্ছে আমাদের ফ্লোটা। এই এনাবলার্স গুলো কিন্তু একদম সিকোয়েন্সিয়ালি আছে আর কি, আমরা প্র্যাকটিক্যালি এইভাবেই কাজ করি। সো এখানে আমরা ট্রেনিং এন্ড মেন্টরিং প্ল্যান অথবা ট্রেনিং এন্ড কোচিং প্ল্যান, এই মেন্টরিং শব্দটা বাদ হয়ে আমরা কিন্তু আপনার একটা আপডেট দেই, সেটা হচ্ছে যে জাস্ট গত সপ্তাহে পিএমআই আমাদেরকে দিয়েছে, আমাদের স্লাইড গুলো পুরো চেঞ্জ করে দিচ্ছে, বুঝছেন? এই যে স্লাইড গুলো আপনাদের পড়াচ্ছি ক্লাসে, চেঞ্জ মানে কন্টেন্ট চেঞ্জ হয় নাই, একটু কন্টেন্ট চেঞ্জ হয়েছে সামান্য কিছু, যেগুলো আসলে এরর ছিল কিংবা বিভিন্ন ফিডব্যাকের উপর বেস করে কন্টেন্ট গুলা সামান্য চেঞ্জ হয়েছে, কিন্তু পুরো লুক অ্যান্ড ফিল ফুল চেঞ্জ হয়ে গেছে। সো আমি যেহেতু লেসন 1 এর মাঝামাঝি চলে আসছি, ফলে আমি ওই কন্টেন্টে যাচ্ছি না, আমি লেসন 2 থেকে ওদের ওই নতুন কন্টেন্টটা পড়াবো।
নতুন স্লাইড পড়াবো আর কি, এবং স্লাইডগুলো আপনাদের আজকে ক্লাস শেষে দিয়ে দেবো, যেটা নতুন পিএমএ আমাকে দিয়েছে। বুঝতে পারছি? সো স্টুডেন্ট ম্যানুয়াল চেঞ্জ হয় নাই, বা এই কন্টেন্টটা খুব একটা চেঞ্জ হয় নাই, কিছু কিছু ভুল ছিল, যেমন এখানে ট্রেনিং এন্ড মেন্টরিং প্ল্যান বলা হয়েছে, এখন দেখবো যে বেশি ইউজ করা হয়েছে ট্রেনিং এন্ড কোচিং প্ল্যান। হ্যাঁ, মেন্টরিংটা আরো তার চেয়ে বেশি কোচিং ইউজ হয়েছে, তো বিভিন্ন জায়গায় ছোট ছোট চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জটা আপনাদেরকে দেবো, চেঞ্জের একটা আলাদা নোটশিট দিচ্ছে, আর হচ্ছে এই স্লাইড গুলো আপডেট করে দিচ্ছে, তো সেগুলো আমি আপনাদের ক্লাস শেষ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে ডেলিভার হচ্ছে ট্রেনিং, কোচিং এন্ড মেন্টরিং প্ল্যান, ট্রেনিং কস্ট এস্টিমেট, ট্রেনিং এর জন্য যে কস্ট লাগবে সেটা এস্টিমেট করা। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু প্রজেক্টের শুরুর দিকে আছি, তাই না? তার মানে এখনই কিন্তু ট্রেনিং যা লাগবে সেটা কিন্তু প্ল্যান করে ফেলতে হবে। ডক্টর ফারহানা শারমিন, জানি না। আচ্ছা, আমরা ডক্টর ফারহানা শারমিন নামে কে জয়েন করলো? নামটা ফারহানা শারমিন, আমাদের পার্টিসিপেন্ট। ভাইয়া সরি, চেঞ্জ হয়ে গেছে আর কি, আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি আরফান, ওই আমার ওয়াইফ ছিল তো একটু ক্লাস করছে। ও আচ্ছা, ভাই আবার জয়েন করছি। ডাক্তার না, নাম না, এখানে আবার জয়েন করতে হবে না, নামটা চেঞ্জ করে দাও, যে এখানে ওকে ওকে ভাই, ছবির উপরে দেখো রিনেম করা যায়। রাইট, হ্যাঁ তাইলে না। কি ডক্টর মানে কি ডাক্তার? জি। কিসের ডক্টর? পেডিট্রিশিয়ান ভাই, ওই আচ্ছা, এতক্ষণ ক্লাস করলো বসে বসে। পেডিট্রিশিয়ানই তো খুঁজতেছি, বলো তো। হ্যাঁ ভাই বলেন ওসমান ভাই। তো তোমার নাম্বার তো আমিও খুঁজতেছি। সমস্যা নাই ভাই, অলওয়েজ অন আছি। সপ্তাহখানেক আগে আমার ছোট ছেলেটা খালি সকালে বমি করতেছিল। এখন আমার বন্ধু বান্ধব হচ্ছে, এক ফ্রেন্ড হচ্ছে রুবায়াত, হচ্ছে কার্ডিওলজিস্ট। আচ্ছা। আরেক ফ্রেন্ড হচ্ছে তোমার ওই যে রেডিও ইমেজিং স্পেশালিস্ট। আচ্ছা আচ্ছা। তো পেডিট্রিশিয়ান তো এই বয়সে আমাদের অনেক দরকার। হ্যাঁ ভাই, আপনাদের দরকার আর কি। হ্যাঁ আচ্ছা, তাইলে তুমি মানে ইয়াটা রেখে দিয়েছি, এগুলো আমাদের কিন্তু জানা ছিল না, নেটওয়ার্কিং এগুলো জানা দরকার। আর ওই যে আমাদের উসমান, আমাদের বন্ধু আছে না মনোয়ার। আচ্ছা ভাইয়া। ডক্টর মনোয়ার, ওর ওয়ার্ক কিন্তু পেডিয়াট্রিক এবং শিশু হাসপাতালে বসেন। আচ্ছা, শিশু হাসপাতালের ডক্টর। দুজন বের হলো তাইলে। হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো ব্যাপারে এখানে শিশু হাসপাতালে গেলে ওনার হেল্প পাবা। বা আপনাদের ব্যাচের ফারুক ভাইয়ের কাছে গেছি ভাইয়া 2-3 বার, আমার তো মাথাটাতে খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। ফারুকের হ্যাঁ, ওর কথাবার্তা শুনলে। আমি একবার গেছি 2014-তে, আমার খুব স্ট্রেস হচ্ছিল, আমি খুব স্ট্রেস ফিল করতেছিলাম। তো উনি খুব ভালো ডাক্তার এবং খুব ধৈর্য অনেক বেশি। ডক্টর, আমরা আসলে এখনো কোনো কিছু আসলে আগে, ও যদিও অন্য ডক্টর, কিন্তু তারপর ওর কাছে সাজেশন নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর কাছে সাজেশন নেই, কারণ ওর জানাটা খুব ভালো আর কি, ইন ডেপথ। আচ্ছা ওকে, তারপর হচ্ছে ট্রেনিং ক্যালেন্ডার। ঠিক আছে, ট্রেনিং ক্যালেন্ডার তৈরি করা, যাতে কখন কোন ট্রেনিংটা হবে সেটা তৈরি করা, তারপর ট্রেনিং শিখে অ্যাসেস করা, এবং সার্টিফিকেশন একটা বিগ ইস্যু, তাই না? আজকাল সার্টিফিকেশন কিন্তু, যেমন আমরা সার্টিফিকেশনের জন্য ট্রেনিং করতেছি, আবার যখন প্রজেক্ট করি তখন কিন্তু অনেক সার্টিফিকেশন এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। যেমন ধরেন এসএপি বা মাইক্রোসফটের কোনো ইআরপি ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু ট্রেনিং এমন ভাবে ফিট করতে হয় যাতে আপনি এসএপির কয়েকটা বা মাইক্রোসফটের ইআরপির কিছু ট্রেনিং এর সার্টিফিকেশন নিয়ে নেন, যেটা আসলে পরে খুব কাজে লাগে। আচ্ছা, টুলস যেটা আমরা ইউজ করবো, ট্রেনিং গ্যাপ অ্যানালাইসিস, তাই না? আমরা যেটা অনেক সময় বাংলাদেশে বেশিরভাগ বলি আসলে ট্রেনিং নিডস অ্যানালাইসিস। তো সেটা না হলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আমাদের কি কি গ্যাপ আছে। তারপরে মেইন ট্রেনিংটা এবং পেয়ারিং এন্ড মেন্টরিং, পেয়ারিং, মেন্টরিং, কোচিং। অলরাইট, সো এগুলো হচ্ছে আমরা ইউজ করবো অ্যাজ এ টুল অথবা টেকনিক ট্রেনিং এর জন্য। তাহলে প্রথমেই কাজ কি আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কি কি রিকোয়ার্ড কম্পিটেন্সি গ্যাপ আছে, কি কি নলেজ লাগবে, স্কিল লাগবে, এবং এনি আদার অ্যাট্রিবিউটস। ঠিক আছে, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ ট্রেনিং এ। তারপর হচ্ছে এলিমেন্টস অফ ট্রেনিং। ট্রেনিং এর ডেফিনেশন এখানে দিচ্ছে। ব্লু মানে কি? আমি বলছিলাম ব্লু মানে হচ্ছে ডেফিনেশন, an activity in which team members acquire new or enhance skill, knowledge or attitudes. ঠিক আছে, অ্যাটিটিউডের কিন্তু আমরা অনেক ট্রেনিং দিই, তাই না?
স্পেশালি সফট স্কিলের ট্রেনিং গুলো। আচ্ছা, ট্রেনিং আমরা টিমকে দেই, স্মল গ্রুপ কিংবা ইন্ডিভিজুয়ালের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করতে পারি। তারপরে ম্যানেজমেন্ট ট্রেনিং দিতে পারি, টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ টপিক হতে পারে ট্রেনিং এ। এবং ডেলিভারি মডেল দেখেন, যেটা আমি আগে বলছিলাম, ইনস্ট্রাক্টর লেড ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুম, সেলফ পেস রিলার্নিং, যেটা আমরা লিঙ্কডইন লার্নিং কিংবা উডেমি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তাই না? তারপর হচ্ছে ইউটিউব যেটা, সেটা আমরা এটা বলতে পারি। তারপরে কি ডকুমেন্ট রিভিউ করে কিন্তু আমরা শিখি। ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশনস, এটা করে আমরা শিখি না? সিমুলেশন ইউজ করে, এটা কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়। সিমুলেশন করে করে আমরা শিখি। আর আমার মনে হয় সবচেয়ে বেশি যেটাতে আমরা শিখি সেটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং, তাই না? আচ্ছা, এই অন দ্য জব ট্রেনিং এর কিন্তু দুইটা মোডালিটি আছে। এটাকে আমরা অনেক সময়, এটার নাম হচ্ছে, এটাকে আমরা কি লেখা আসছে না, দেখি, আচ্ছা হোয়াইট হয়ে গেছে। একটা হচ্ছে আমরা বলি জব শ্যাডোয়িং, তাই না? এটা আমাদের একটা শেখার প্রসেস না, জব শ্যাডো করে। এটা আরেকটা নাম আছে, ওয়ার্ক শ্যাডোয়িং, জব শ্যাডোয়িং অথবা ওয়ার্ক শ্যাডোয়িং। যিনি পারেন উনি কাজটা করে দেখাবেন, যিনি পারেন না উনি দেখে শিখবেন, এটা হচ্ছে জব শ্যাডোয়িং। আর আরেকটা কিন্তু আছে যেটাকে বলা হয় রিভার্স শ্যাডোয়িং। এটাও কিন্তু দেখবে যে আমরা অন্য একটা জায়গায় আলোচনা করবো। রিভার্স শ্যাডোয়িং মানে কি, গত ক্লাসে আলোচনা করছি নাকি আমরা? না, জব শ্যাডোয়িং একটা তো আমরা সবাই জানি। রিভার্স শ্যাডোয়িংটা কি? কারো মাথায় আসতেছে রিভার্স শ্যাডোয়িং কি? কোনো প্রসেসকে রিভার্স করে শেখা, এরকম কিছু? হ্যাঁ, আমরা তো তার মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং জানি ভাই, কোন একটা বানানোর রিভার্স জিনিস আছে। ইঞ্জিনিয়ারিং। রাইট রাইট ভাই, আমরা তো প্রোডাক্টিভ ভাবে বানাই ভাই। আচ্ছা, তাহলে জব শ্যাডোয়িং হচ্ছে যিনি এক্সপার্ট উনি দেখাবেন, যারা এক্সপার্ট না বা যারা নভিস তারা দেখে শিখবে। আর রিভার্স শ্যাডোয়িং কি, যারা নভিস তারা কাজটা করবে এক্সপার্টের সামনে, ঠিক আছে? এক্সপার্ট শুধু দেখে বলবে যে আচ্ছা ঠিক আছে কি ঠিক নাই, ঠিক আছে? কাজটা করবে জুনিয়ররা, কিন্তু মানে সিনিয়র যিনি বা এক্সপার্ট যিনি উনি দেখে মন্তব্য করবেন বা কমেন্ট করে শেখাবেন। তো জব শ্যাডোয়িং হচ্ছে আমি এক্সপার্ট, আমি করে দেখাবো, নভিসরা শিখবে। আর রিভার্স শ্যাডোয়িং মানে কি, ওরাই করবে, আমি বলে দেবো যে ঠিক হচ্ছে কি হয় নাই। এই অ্যাপ্রোচটা কিন্তু খারাপ না, ঠিক না? আপনি কাজ করেন, আপনি আসলে পানিতে নামেন, তাহলে আসলে আপনার শেখাটা সহজ হবে। সাঁতার যতই এক্সপার্ট দেখাক যে এইভাবে সাঁতার শেখা যায়, নাথিং উইল হ্যাপেন। সো আপনাকে আসলে পানিতে নামতে হবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিভার্স শ্যাডোয়িং। সো এই দুইটা কিন্তু ডেফিনেশন আপনি স্কুলের ম্যানুয়ালের গ্লোসারিতে আছে, আর অন্য কোন একটা জায়গায় আমরা দুইটা পাবো। আচ্ছা, এবার আছি নেক্সট স্লাইডে যাচ্ছি। গাইডলাইন্স টু ডিটারমাইন রিকোয়ার্ড কম্পিটেন্সি। কিভাবে আপনি রিকোয়ার্ড কম্পিটেন্সি বের করবেন? So what knowledge will be required for this stakeholder to perform as expected with the new solution? মানে একটা হচ্ছে যে আমার টিম যে এখন কাজ করবে, সেই টিম কাজ করার জন্য যে ধরনের এক্সপার্টিস দরকার সেটা আসলে টিমের আছে কিনা। হ্যাঁ, আমার একটা ছেলের পাইথন জানা দরকার, সে যদি পাইথনের বেসিক জানে, আমার জানা দরকার এই প্রজেক্টের জন্য মিডিয়াম লেভেলে এক্সপার্ট বা আরো এক্সপার্ট, তাহলে সেই লেভেলের ট্রেনিং দেবো আমি, এবং আবার অ্যাসেসমেন্ট করে দেখবো যে সে আসলে কাজটা করতে পারছে কিনা। না পারলে তাহলে আমাদের ট্রেনিং এর গ্যাপ আছে বা আমাদের রিসোর্সের মধ্যে গ্যাপ আছে। ঠিক সিমিলারলি স্টেক হোল্ডারের জন্য যে আমরা সলিউশন বানাচ্ছি, হ্যাঁ, সেই সলিউশনটা চালানোর জন্য, পারফর্ম করার জন্য আসলে যে ধরনের স্কিল লাগবে সেটা ট্রেনিং দিতে হবে। আচ্ছা, হোয়াট স্কিলস অর হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আর নিডেড টু লার্ন এন্ড বি এবল টু ডেমনস্ট্রেট রেডিনেস টু ক্যারি আউট ওয়ার্ক ইউজিং দ্য সলিউশন। ঠিক আছে? What level of buy-in to the solution has given by the stakeholder, and what aspects of the training need to be employed to help develop support for the solution. তারপর হচ্ছে কোন মডালিটির ট্রেনিং হবে এবং তার রিলেটিভ কস্ট। মডালিটি মানে বুঝতে পারছি, ওই যে তিনটা মডালিটি মেনলি, ইনস্ট্রাক্টর লেড, ভার্চুয়াল, সেলফ পেস্ট, একটা হচ্ছে ক্লাসরুম ট্রেনিং। কোন মডালিটি ট্রেনিং হবে? ট্রেনিং এন্ড কোচিং প্ল্যান। ট্রেনিং এবং কোচিং এর কিন্তু ফুল প্ল্যান করতে হবে। এগুলো কিন্তু প্রজেক্টে সবসময় করা হয় যে কখন কোন ট্রেনিংটা হবে। আপনার টিমে যদি জন্য ট্রেনিং লাগে তাহলে অবশ্যই কাজের আগে ট্রেনিং গুলো দিতে হবে যাতে ট্রেন আপ হয়। ঠিক আছে? সেটা শিডিউলিং করতে হবে, গ্যাপ অ্যানালিসিস করতে হবে, যেটা আমরা যে টুল বলছিলাম ট্রেনিং গ্যাপ অ্যানালিসিস বা ট্রেনিং অ্যানালিসিস, সেটা ইউজ করে আমরা আসলে আইডেন্টিফাই করবো যে
নলেজ এবং স্কিল গ্যাপ কোথায় আছে এবং কি কি অ্যাট্রিবিউটস এর গ্যাপ আছে। তারপর ট্রেনিং প্ল্যান করতে হবে। আর সার্টিফিকেশন, যদি কোনো সার্টিফিকেশন অ্যাসোসিয়েটেড থাকে যেটা দরকার আমার টিমের জন্য, তাহলে সেটা আমরা প্ল্যান করে ফেলতে পারি। আচ্ছা, এই যে 3টা মডালিটি, এই স্লাইড থেকে কিন্তু একটা প্রশ্ন হবে, এই স্লাইড থেকে কোনটা কি বুঝায় এবং কোনটার আসলে বেনিফিট কি, এটা এখানে আছে ডান দিকে। সো আমাদের এখানে কি কোনো কোশ্চেন আছে এই 3টা বিষয় নিয়ে? আমরা মনে হয় এখন সবাই ক্লিয়ার না? কোভিড এর আগে যদিও কনফিউশন থাকতে পারে, এখন আর কারো কনফিউশন নাই মোস্ট প্রবাবলি। সো ইনস্ট্রাক্টর লেড, যেটা আমি এখন করতেছি আপনাদের সাথে, সেলফ পেস্ট রিলার্নিং, যেটা লিঙ্কডইন লার্নিং, ইউটিউব বা উডিমি করে, আর ডকুমেন্ট রিভিউ করে আমরা শিখি। এই যে স্টুডেন্ট ম্যানুয়াল পড়তেছে, প্রেজেন্টেশন স্লাইড পড়তেছে, অল আর অ্যাকচুয়ালি ডকুমেন্ট রিভিউস। এবার আমাদের কস্ট কি কি আছে ট্রেনিং এ? যখন আমরা প্ল্যান করব, ট্রেনিং এর সাথে কিন্তু অনেকগুলো কস্ট অ্যাসোসিয়েট। যারা ট্রেনিং নিয়ে কাজ করছেন তারা জানেন। যেমন এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু অবশ্যই এই স্লাইড থেকেও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, একটা মানে প্রশ্নটা খুব সহজ হতে পারে যে ট্রেনিং এর যখন আমরা কস্ট এস্টিমেট করতে কি কি কম্পোনেন্ট থাকবে সেই কস্টের সাথে। তো দেখেন এই কম্পোনেন্ট থাকে, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড এডিটিং কস্ট, ঠিক আছে? তারপর কন্টেন্ট হোস্টিং এন্ড ডেলিভারি কস্ট। যদি আপনার সেলফ বেস ট্রেনিং হয় বা ভার্চুয়াল হয়, তাহলে অনেক সময় যেমন আমরা জুম ইউজ করতেছি, তাই না? এটা কিন্তু কস্ট এনকার করতেছে, জুমের কস্টটা। তারপর ইন্সট্রাকশনাল কস্ট, যিনি ইন্সট্রাক্টর কস্ট দিবেন তার কিন্তু একটা ফি আছে। কোর্সওয়্যার প্রিন্টিং এন্ড ডিস্ট্রিবিউশন, যদি ফিজিক্যাল কোনো ডিস্ট্রিবিউশন করেন, এটাও আমরা অলরেডি এক্সপেন্স হয়ে গেছে, তাই না? আপনারা আমাদের কাছ থেকে অনেকগুলো প্রিন্টিং ম্যাটেরিয়ালও নিয়েছেন। তারপর ভ্যালু কস্ট, যেটা ভার্চুয়াল হওয়ার কারণে আমরা মানে হচ্ছে না আমাদের, কিন্তু যদি ক্লাসরুম হতো তাহলে ভ্যালু কস্টটা অবশ্যই করতে হবে আমাদের, এবং আদার লজিস্টিক কস্ট, ঠিক আছে? সো এই সমস্ত কম্পোনেন্ট আমরা যখন ট্রেনিং এর কস্ট এস্টিমেট করবো, অবশ্যই এগুলো কনসিডার করে ট্রেনিং এর কস্ট প্ল্যান করতে হবে। এবং সরকারি প্রজেক্টে প্রায় দেখা যায় বাইরের কি থাকে, ভিজিট থাকে, তো সেগুলোর কিন্তু ডিটেল প্ল্যান করতে হবে বাইরের ভিজিটের। ট্রেনিং ক্যালেন্ডার তৈরি করতে হবে, ঠিক আছে? সেই ট্রেনিং পয়েন্টে ফলো করে ট্রেনিং হবে। আর এখানে কিছু কথা আছে যেগুলো আসলে খুব সাধারণ কথাবার্তা, যে যাতে ট্রেনিং এর রেজিস্ট্রেশনের টেকনিক, রেজিস্ট্রেশনের ওয়ে থাকে। তারপরে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে কনফার্মেশন মেসেজ দেবো। তারপরে ক্লাস রোস্টার যাতে প্রোভাইড করা হয় সবাইকে, এবং অ্যাটেন্ডেন্সদের যাতে সিগনেচার নেওয়া হয়, ঠিক আছে? সো এগুলো অবশ্যই মানে এগুলো কি বলবো, এগুলো জাস্ট হোমওয়ার্ক আর কি, যেটা আমাদের করতেই হবে। পেয়ারিং এন্ড মেন্টরিং। পেয়ারিং মানে কি? পেয়ারিং মানে হচ্ছে যিনি এক্সপার্ট বা অভিজ্ঞ তার সাথে একজন জুনিয়রকে বা নতুন কাউকে অ্যাড করে দেওয়া, যাতে তার সাথে থেকে থেকে সে শিখতে পারে। বুঝতে পারছি? তো পেয়ারিংটা কিন্তু সব জায়গায় আছে, এবং আমরা দেখেন না যে যারা ইলেকট্রিক্যাল মিস্ত্রির কাজ করে, এরা শেখে কিভাবে? কোনো কি এডুকেশনাল পড়ালেখা আছে এদের? যে আমার বাসার নিচে একটা মোটরসাইকেল মেকানিক আছে, আমি জানি না, প্রচুর ভিড়, মানে এই ইয়াতে সবসময় দেখি অলওয়েজ সে মোটর ফিক্স করতেছে। এদের বেশিরভাগ কিন্তু এডুকেশনের কোনো পড়াশোনা নাই। আর এদের সাথে খেয়াল করছেন আপনারা, এইসব জায়গায় কিন্তু অনেক ছোট ছোট পিচ্চি কাজ করে, দেখছেন না? জি ভাই, ওরাও এক্সপার্ট হয়ে যায়। এই যে ওরা কিন্তু এই পেয়ারিং করে করে দে আর লার্নিং এভরিথিং। সো এটা হচ্ছে পেয়ারিং। আর মেন্টরিং তো আমরা জানি যে এক্সপিরিয়েন্স টিম মেম্বার যে কোচ করবে, যারা ইনএক্সপিরিয়েন্স বা লেস ইনএক্সপিরিয়েন্স বলাটা ঠিক হবে না, লেস এক্সপিরিয়েন্স টিম মেম্বারকে মেন্টরিং করাবে। সো পেয়ারিং এন্ড মেন্টরিং ফস্টার টিম বিল্ডিং এন্ড কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট, তাই না? একটা কথা আমি বারবার বলতেছিলাম, সেটা হচ্ছে সেলফ অর্গানাইজিং টিম। তার একটা কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অপরকে পেয়ারিং এর থ্রুতে, মেন্টরিং থ্রুতে, কোচিং এর থ্রুতে একে অপরকে গ্রুম আপ করবে, ঠিক আছে? সেটা কিন্তু একটা সেলফ অর্গানাইজিং টিমের বৈশিষ্ট্য, ঠিক আছে? মেন্টরিংটা কিন্তু আমার মনে হয়, আমি জানি না, আপনারা নিশ্চয়ই কেরিয়ারের জন্য বা আমার নিজেদের জন্য কিন্তু আমরা মেন্টর থাকে আমাদের, তাই না? অনেকের আছি, মানে ভক্ত আছে বা যাদের সাথে আমরা অনেক দিন ধরে আমাদের কেরিয়ারের কি করব না করবো এগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করি, আছে না? এরকম অনেকেরই আছে। হয়তো আপনার অফিসের কেউ সিনিয়র বস, কিংবা আপনার পরিচিত কেউ যাকে আপনার খুবই ভালো লাগে, খুব ভালো সে এক্সপার্ট, তো সেই মেন্টরিংটা কিন্তু আমাদের সমাজে, সোসাইটিতে অলওয়েজ আছে, যে আমরা যে নেটওয়ার্কিং করি সেগুলো কিন্তু সবগুলো এই টাইপের কাজ করে আর কি।
এই যে কোভিডের সময় তো মানে সবাই আসলে পার্সোনালি অনেক কি বলবো যে প্রথম 1 বছর স্পেশালি সবাই মানে সাংঘাতিক প্রেসারে ছিল, তাই না? তো তখন আমি ডক্টর না, কিন্তু আমাকে একজন ফোন দিছে যে তার মেন্টরিং দরকার, মানে স্পেশালি সে খুবই স্ট্রেস এবং সে মানে কোনো কিছু করতে পারতেছে না, এরকম মানে বিভিন্ন ইস্যুস নিয়ে। আচ্ছা, বেসলাইন আর পোস্ট ট্রেনিং অ্যাসেসমেন্ট, তার মানে বেসলাইন করতে হবে, তাই না? বেসলাইন মানে কি, যে এখন আমি যে ট্রেনিং দিচ্ছি আমার টিম মেম্বারদের, তাদের এখনকার স্ট্যাটাসটা কি, আর যখন ট্রেন আপ হয়ে যাবে তখন যাতে আমি সেই বেসলাইনের উপর বেস করে দেখতে পারি যে তারা আসলে সেই এফিকেসি মানে সেই এফিসিয়েন্ট হয়েছে কিনা, সেই এক্সপার্টিস তাদের মধ্যে আসছে কিনা। সো এফিকেসি অফ ট্রেনিং আমরা আসলে বেসলাইনিং করলে এটা কিন্তু এনজিওতে খুব ইউজ হয়। দেখবেন যে ওদের একটা প্রথম সার্ভেই থাকে, বেসলাইন সার্ভে, এবং এটা প্রথমত কাজে হচ্ছে প্রথমে বেসলাইনটা তৈরি করা, তারপরে যখন ওরা কাজ করে তখন এটা সে দেখে যে আসলে ইমপ্রুভ হয়েছে কিনা, বা অনেক সময় বেসলাইনটা ওরা অন্যভাবে ইউজ করে যে আমাদেরকে সেই বেসলাইনটা অ্যাচিভ করতে হবে। আর এখানে বেসলাইন বলতে আমরা বুঝতেছি যে আমাদের এখন কি স্ট্যাটাস, এখন আমরা যখন ট্রেনিং হয়ে যাবে তখন আমাদের কোন স্টেজে যাচ্ছি আমরা। আচ্ছা, আর একটা প্র্যাকটিস প্লে এখন সব জায়গায় আছে, তাই না? প্রি অ্যাসেসমেন্ট করা হয় একটা, তাই না? শুরুতে পরীক্ষা দেওয়া হয় প্রি অ্যাসেসমেন্ট, তারপরে আবার ট্রেনিং শেষে আবার পোস্ট অ্যাসেসমেন্ট নেওয়া হয়, তখন দেখা যায় যে সে আসলে কতটুকু শিখলো বা কতটুকু জানলো। এই প্র্যাকটিসটা প্রায় সব ধরনের ট্রেনিং এ আজকাল দেখা যায়, প্রি অ্যাসেসমেন্ট আর পোস্ট শেখার পরে আপনি আসলে সেই নিউ ডেভেলপ কম্পিটেন্সি পাইছেন কিনা সেটা চেক করা হয়। ইন জেনারেল রেজা ভাই, যেটা দেখা গেছে আসলে আমাদের অর্গানাইজেশন গুলোতে, আমরা 9015 ইন্টারনাল অডিটর আমি। তো ওই ট্রেনিং এর যেটা হচ্ছে আপনার বেস লাইন বা প্রি অ্যাসেসমেন্ট বা এইটা আসলে খুব একটা ফলো করা হয় না, কিন্তু ইফেক্টিভনেস যে ব্যাপারটা, ট্রেনিং দেওয়ার পরে আসলে অ্যাটেন্ডেন্ট কতটুকু শিখলো বা মানে ট্রেনিং কতটুকু শিখলো, সেই ইফেক্টিভনেসটা আবার চেক আউট করা হয়। সেটা সবচেয়ে বেস্ট ইউজ যেটা মেথড সেটা হচ্ছে যে ইন্টারভিউ। ইন্টারভিউ, হ্যাঁ, ইন্টারভিউ প্রসেসে তার ইফেক্টিভনেসটা চেক করি আমরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন এই যে লাস্টের স্লাইড, এটা গাইডলাইন্স টু এনশিওর ট্রেনিং অকার্স, এটাতে আসলে আমরা পড়ে ফেলছি অলরেডি, জাস্ট সামারি, একটা সামারি যে আমরা কি কি করতে হবে ট্রেনিং যাতে ঘটে, এবং ট্রেনিং এর পোস্ট অ্যাসেসমেন্ট, প্রি অ্যাসেসমেন্ট সবকিছু। সার্টিফিকেশন যদি আপনার রেলিভেন্ট হয় তাহলে অবশ্যই সার্টিফিকেশন প্ল্যান করবেন, স্পেশালি ইন্ডাস্ট্রি ক্রেডেনশিয়ালস আর মোর পোর্টেবল, তাই না? এটা দেখেন লাস্টের লাইনটা খুব ইম্পর্টেন্ট, industry credentials are more portable and can be more desirable by those who hold the certification and future employers. ঠিক আছে, সেই জন্য সার্টিফিকেশন যে আমরা করতেছি, আমাদের পিএমপি সার্টিফিকেশনটা কি, এটা আসলে গ্লোবালি পোর্টেবল, রাইট? এবং ফর এনি ইন্ডাস্ট্রি যেখানে প্রজেক্ট হচ্ছে না কেন সেখানে এটা পোর্টেবল। সো সার্টিফিকেশন গুলো কিন্তু বিশাল অনেক ভ্যালু ক্রিয়েট করছে আজকাল। ঠিক আছে, মেজার্স ট্রেনিং আউটকামস, সেই অ্যাসেসমেন্ট করা, আর এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। এই টপিকটা দেখেন, এই টপিকটা কিন্তু খুব জটিল বা বড় কিছু টপিকও নয়, এবং খুব সাধারণ আলোচনা, একই আলোচনা দেখবেন কয়েকবার ঘুরে ফিরে আসছে। সেখান থেকে কিন্তু মিনিমাম 3টা থেকে 5টা প্রশ্ন আসবে। ফলে আমার কাছে যেটা মনে হয় যে টপিকগুলো একটু সহজ এবং প্রশ্ন খুব জটিল করা যাবে না, সেই সমস্ত টপিকগুলো অ্যাটাক করতে হবে। অ্যাটাক মিন্স যাতে ওখানে কোনো প্রশ্ন মিস না হয়, ঠিক আছে? সেই টপিক থেকেও কিন্তু 3টা থেকে 5টা প্রশ্ন আসবে। ফলে এই সিম্পল টপিক, একটা কোনো কমপ্লেক্সিটি নাই, সেটা যাতে আমরা অবশ্যই ঠিকমতো আনসার দিতে পারি। আর আমি কোনো অ্যাক্টিভিটি করছি না, কারণ অ্যাক্টিভিটিতে আসলে ডেসক্রিপটিভ আলোচনা আছে, সেটা আপনারা নিজেরা একটু পড়ে নিন। আচ্ছা, পরে তাহলে আমরা ভার্চুয়ালের ভিডিওটা দেখলাম, বেশ লম্বা ভিডিও ছিল। সো এনগেজ এন্ড সাপোর্ট ভার্চুয়াল টিমস। সো এখানেও আসলে খুব বড় কিছু টপিক নাই, যে আলোচনা ভিডিও দেখলাম না, ভিডিওটাতে আমার কাছে মনে হয় অনেক বেশি ইনফরমেশন আছে ভিতরে কন্টেন্টের চেয়ে। সো প্রথম যে এনাবলার্সটা আমাদের হবে, আসলে ভার্চুয়াল টিম একটা আলাদা টপিক দেওয়া হয়েছে, পিএমবকের আগের
পিএমবুকের যে ভার্সন 6 এডিশন, সেখানে কিন্তু ভার্চুয়াল টিম নিয়ে খুব ছোট আলোচনা ছিল, সামান্য আলোচনা ছিল রিসোর্স চ্যাপ্টারে, চ্যাপ্টার নম্বর 9। আর এখানে কিন্তু একটা ফুল টপিক মানে কি, অবশ্যই 3টা প্রশ্ন আসবেই এখান থেকে। সো এটা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না, ঠিক আছে। আর আমরা কোভিড এর কারণে ভার্চুয়াল টিমের মানে ইনস এন্ড আউট সব জেনে গেছি অলরেডি। সো আমার মনে হয় এই অ্যান্সারটা দেওয়া আমাদের খুব টাফ হবে না। সো প্রথম কাজ হচ্ছে এনেবলার্স, এক্সামিন ভার্চুয়াল টিম মেম্বারস নিডস, আমাদের ভার্চুয়াল টিম মেম্বার লাগবে কিনা। আর আমরা জানি যে ভার্চুয়াল টিম ইউজ করার কিন্তু অনেকগুলো বেনিফিট আছে, তাই না, আবার কিছু ডিসবেনিফিটও আছে। তো সেটা আমরা দেখবো, স্লাইড আছে। ইনভেস্টিগেট অল্টারনেটিভস ফর ভার্চুয়াল টিম মেম্বারস এনগেজমেন্ট, যেহেতু এটা ফিজিক্যাল টিম না, তাহলে আমরা সবাইকে কিভাবে এনগেজ করবো। আমার মনে হয় ভিডিওতে তার অনেকগুলো ইনপুট পাইছে, তাই না, অনেকগুলো স্ট্র্যাটেজি নিতে বলা হচ্ছে। ইমপ্লিমেন্ট অপশনস ফর ভার্চুয়াল টিম মেম্বারস এনগেজমেন্ট, কন্টিনিউয়ালি ইভালুয়েট ইফেক্টিভনেস অফ ভার্চুয়াল টিম মেম্বার এনগেজমেন্ট, কন্টিনিউয়াসলি দেখতে হবে যে আমাদের ঠিক আছে কিনা এনগেজমেন্ট। সো এখানে দেখেন কমিউনিকেশন প্ল্যানের মধ্যে থাকতে হবে যে যাতে আমরা ভার্চুয়াল টিমকে এনগেজ ঠিক মতো করতে পারি। আর কোলাবোরেশন টেকনোলজি একটা বড় ফ্যাক্টর হবে, তাই না, যখন ভার্চুয়াল টিম হবে। ক্যালেন্ডার টুলস, কোলাবোরেশন টেকনোলজি, ক্যালেন্ডার টুলস আসলে এক ধরনের কোলাবোরেশন টেকনোলজি। তারপরে কমিউনিকেশন করতে হবে, ভেরিয়েন্স হচ্ছে কিনা অ্যাসেসমেন্ট করে দেখবো আমাদের ভেরিয়েন্স হচ্ছে কিনা। আর প্রজেক্ট ম্যানেজারকে আসলে আমরা দেখলাম এখানে কিন্তু অনেক কথাই বলা হলো ভিডিওটাতে, যেখানে আসলে প্রজেক্ট ম্যানেজারকে মানে আরো বেশি কাজ করতে হবে ভার্চুয়াল টিমের সাথে, যেহেতু তারা মানে ডিসপার্সড আছে, তাদেরকে কিন্তু টিম বন্ডিং এবং সোশ্যাল বন্ডিং তৈরি করা খুব ইম্পর্টেন্ট একটা কাজ হবে প্রজেক্ট ম্যানেজার। সো কোলাবোরেশন টেকনোলজি আমাদের ডিসাইড করতে হবে, ঠিক আছে। এনাবলস টিম টু প্ল্যান, কোলাবরেট এন্ড কমিউনিকেট। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। কোলাবোরেশন টুলস, এটা একটু খেয়াল রাখেন, এটা থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে, এই যে 4টা জিনিস থাকে। কোলাবোরেশন টুলস মাইট ইনক্লুড শেয়ার টাস্ক বোর্ডস টু প্রমোট ভিজিবিলিটি। শেয়ার টাস্ক বোর্ড মানে কি, ওই যে আমরা শিখছি না কানবান বোর্ড, টাস্ক বোর্ড, এগুলা আমরা কিন্তু এরকম বোর্ড ইউজ করতে পারি। এটা সফটওয়্যার পাওয়া যায়, তাই না, সবচেয়ে বেশি ইউজ হয় জিরা ইউজ হয়, রেলিং ইউজ হয়, এরকম নানান সফটওয়্যার আছে। আর ফ্রি সফটওয়্যার যেটা আমরা ইউজ করি এটা কিন্তু একই টাইপ, তো সেটার নাম হচ্ছে ট্রেলো, TRELLO, trello.com। সেটাও কিন্তু আপনি শেয়ার বোর্ড হিসেবে ইউজ করতে পারেন আপনার টিমের জন্য। তারপর মেসেঞ্জিং এন্ড চ্যাট বোর্ডস টু এনাবল কমিউনিকেশনস। তারপর নলেজ রেপোজিটরি টু স্টোর শেয়ার ডকুমেন্টস এন্ড ভিডিও কনফারেন্স টুল টু ক্রিয়েট অপরচুনিটি টু ফেস টু ফেস কমিউনিকেশন। তাহলে এই 4টা যে আমরা দেখতেছি, এই 4টার মধ্যে কোনটা বেস্ট? 4টার মধ্যে কোনটা বেস্ট? ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সব ফেস টু ফেস কমিউনিকেশন, এটা মনে হয় হ্যাঁ, এটা আমাদের যেখানেই আমরা অ্যাজাইলের ইয়া থেকেও জানি, প্রিন্সিপাল থেকেও জানি যে আমাদেরকে ফেস টু ফেস হচ্ছে সবচেয়ে বেস্ট কমিউনিকেশন হবে। সো যদিও আমরা ভার্চুয়ালি ডিসপার্স আছি, কিন্তু চেষ্টা করতে হবে, এবং এই যে ভিডিওটা আমরা একটু আগে দেখলাম, যেখানে পসিবল যাতে আমরা ফেস টু ফেস মিটিংটা বেশি করি। এই জন্য আমরা ক্লাসের মধ্যেও তাই বলতেছি যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ভিডিওটা অন রাখতে হবে আমাদের, যাতে সবাই সবাইকে দেখতে পারে, স্পেশালি যখন কথা বলবো তখন যাতে ভিডিওটা অন থাকে। ভাইয়া একটা পয়েন্ট ভাইয়া, সেটা হচ্ছে যে ফেস টু ফেস তো আসলে ভার্চুয়াল টিমের জন্য সবসময় পসিবল না, কিন্তু এই যে বোর্ডগুলা, হ্যাঁ, আমি কি করতেছি বা অলওয়েজ লাইভ যদি আপডেট হয়, তাহলে সেটা আরো সিচুয়েশনটা, প্রেজেন্ট স্ট্যাটাসটা যদি আপডেট হয়, এই যে জিরা বলেন, কানভার্ট বোর্ড বা ট্রেলো, ওইটা বেশি ইফেক্টিভ না? আপনার ধরেন ফেস টু ফেস কমিউনিকেশন বা কথাবার্তা তো হইতেই পারে। হ্যাঁ, ওটা ঠিক আছে, ওটা তো আসলে প্রজেক্টের স্ট্যাটাস বা প্রোগ্রেসের জন্য। এটা আসলে আমাদের যে টিমের কোহেসিভনেস বা টিমের বন্ডিং, সোশ্যাল বন্ডিং, এটার জন্য আসলে ফেস টু ফেস থেকে যত পারা যায় ইয়া করতে হবে, ইউজ করতে হবে। আর এমনি প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ ওটা ঠিক আছে, কিন্তু টিমের মধ্যে আসলে যদি ইয়াটা না থাকে, কোলাবোরেশনটা না থাকে, তাহলে ওই বোর্ডগুলো কিন্তু ফেল করবে, দেখা যাবে। আচ্ছা, একটু আমি বলি ভাই, আমার যেমন আমার টিম মেম্বার যারা আছে ওরা তো ম্যাক্সিমাম চাইনিজ ভাই, ওরা তো কথাই বলতে চায় না। চাইনিজ ইঞ্জিনিয়াররা তো কমিউনিকেশনে খুবই খারাপ, কথাই বলতে চায় না। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় উইচ্যাটে বলতেছে, ওটা ট্রান্সলেট করে এরকমই চলতেছে আর কি। ইটস ভেরি টাফ অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখেন ভার্চুয়াল টিম মেম্বারস নিড, বেসিক নিড অফ ভার্চুয়াল টিমস, সবার যাতে শেয়ার্ড গোল থাকে। এগুলো মনে আছে আমরা যখন টিম চার্টার কথা বলছিলাম, টিম চার্টার,
তার মানে যদি ভার্চুয়াল টিম আপনার টিমে থাকে তাহলে টিম চার্টারে কিন্তু এই পোর্শনটাও থাকবে। ওই যে ভিডিওটা অনেক কিছু গাইডলাইন ছিল ভিডিওটাতে, যে আমাদের মিটিং কখন আপডেট, মিটিং কখন হবে, সবাইকে কখন প্রেজেন্ট থাকতে হবে, তারপরে টাস্কের আপডেট কে কখন দিবে, সব জায়গায় একদম কি থাকে, স্পেসিফাইড থাকে। তাহলে কিন্তু ইজিলি ম্যানেজ করা সম্ভব, না হলে কিন্তু খুব chaos হবে। তো শেয়ার্ড গোল, ক্লিয়ার পারপাস, ক্ল্যারিটি অন রোলস এন্ড এক্সপেকটেশনস, এগুলো একদম ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজার মাস্ট ফ্যাসিলিটেট এন্ড এনশিওর কোলাবোরেশন। এবং এই পুরা জিনিসটার উদ্দেশ্য কি, এই সুন্দর একটা কথা স্টুডেন্ট ম্যানুয়ালে লেখা আছে, বুঝছেন? দেখেন কথাটা কি, নকিং ডাউন ভার্চুয়াল ওয়ালস। এমন ভাবে আমাদের কাজ করতে হবে যাতে যে ভার্চুয়াল ওয়াল আছে আমাদের মধ্যে, সেটা যাতে উই ক্যান নক ডাউন, মনে হবে না যে আমরা ভার্চুয়ালি আছি। আচ্ছা, কোলাবোরেশন টেকনোলজি আমরা পিছনে গেলাম নাকি? হ্যাঁ, অল্টারনেটিভস ফর ভার্চুয়াল টিম মেম্বার এনগেজমেন্ট। Managing engagement requires persistence and focus on team dynamics, transparency, accountability, attention to effective communication. তারপরে ভিডিও কনফারেন্স টুল যেখানে পারি আমরা ইউজ করব। কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে কিন্তু আমরা যে নন ভার্বাল কমিউনিকেশন, যেটা বডি ল্যাঙ্গুয়েজ, টোন, এটা কিন্তু একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই না? যতই আমরা টুল ইউজ করি না কেন, নন ভার্বাল কমিউনিকেশন কিন্তু বোঝা টাফ হয়ে যায়। এই জন্য যদি আমরা ফেস টু ফেস বেশি করি তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে, যে তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে বা বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা বোঝা যাবে। আর আমরা কি করব, যে কানবান স্টাইল বোর্ড ইউজ করব, যাতে আসলে সবকিছু ট্রান্সপারেন্ট থাকে এবং ভিজিবিলিটি বাড়ে। এই যে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ দ্য কি টু সাকসেসফুল টিমস। ভার্চুয়াল টিমের মধ্যে সবচেয়ে যেটা প্রবলেম, সেটা হচ্ছে কমিউনিকেশন প্রবলেম, এবং সেটা আসলে ইফেক্টিভ যেভাবে পারা যায় আমাদের রিসেন্ট টুলগুলা, মডার্ন টুলগুলো ইউজ করে আমাদেরকে সলভ করতে হবে। এবং এই যে আমি যেটা বলতেছিলাম, টিম চার্টার শুড ইনক্লুড কমিউনিকেশন এক্সপেকটেশন এন্ড ডিটেইলস। যদি ভার্চুয়াল টিম থাকে তাহলে টিম চার্টারে তার ব্যাপারে কিন্তু ডিটেইল লেখা থাকতে পারে হবে। আর আমরা যে অ্যাসেস করব যে আমাদের আসলে ভার্চুয়াল টিম ইফেক্টিভ ভাবে কাজ করছে কিনা, সেজন্য কি রেট্রোস্পেক্টিভ আমাদেরকে হেল্প করতে পারে। A good retrospective often provides ways that a team can improve its communication, collaboration, and use of visibility tools. আপনারা যে টুল ইউজ করতেছেন তারও কিন্তু রেট্রোস্পেক্টিভ ফিডব্যাক দিতে হবে, যে টুলটা ইফেক্টিভ কিনা, নাকি আমরা অন্য টুল ইউজ করব। আচ্ছা, এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে আমাদের, যে টিম আসলে ঠিকমতো এনগেজ আছে কিনা। সো এখানে দেখেন এই যে পাঁচটা যে স্টেজ আমরা আগে আলোচনা করছিলাম, তাই না? এটা ভার্চুয়াল টিম হলে কিন্তু একই স্টেজ দিয়ে যাবে, ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং এবং অ্যাডজর্নিং। সো এই যে তিনটা মাঝখানে স্টেজ, এখানে কিন্তু আমাদের কাজ অনেক বেশি প্রজেক্ট ম্যানেজারের, তাই না? অ্যাডজর্নিং তো চলেই যাচ্ছে টিম, আর ফর্মিংয়ে তখন একটা সবাই নতুন নতুন আসে, তো সবাই একটা হ্যাপি হ্যাপি ভাব থাকে, আসলে গন্ডগোল লাগে না, গন্ডগোল লাগে তারপরে স্টর্মিং এ। সো আপনাকে প্রতিটা, স্পেশালি এই চারটা স্টেজে আপনাকে ক্লোজলি টিমের সাথে কাজ করতে হবে। এবং এই সময় কি করবেন, আপনি ফর্মিং এর সময় আপনি কোচিং করবেন, আপনি তখন আপনার ডিরেক্টিভ রোল থাকবে যখন টিমটা ফর্মিং স্টেজে থাকবে। আর যখন স্টর্মিং হবে তখন কি হবে, তখন আপনাকে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে, তারপরে বিভিন্ন বন্ডিং ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন কাজ হবে, ফ্যাসিলিটি এটা। তারপর নর্মিং এ গিয়ে আপনি কি করবেন, ফ্যাসিলিটেটরের কাজ করবেন, কারণ এখন টিম মোটামুটি নর্ম, তার মানে এখন জাস্ট ফ্যাসিলিটেট করলে টিম কাজ করতে পারে। আর যখন পারফর্মিং স্টেজে হবে তখন আপনি কি করবেন, আপনি ডেলিগেট করে দিবেন, কারণ এখন তো টিম একদম পারফর্মিং স্টেজে আছে, আপনাকে আর সব জায়গায় নাক না গলালেও চলবে। সো আপনি ডেলিগেট করলেই টিম আরো সুন্দর কাজ করতে পারবে। সো এটা নিয়ে আমরা টিমের একটা টপিক আছে সামনের দিকে, সেখানে আমরা একটু আলোচনা করব যে আসলে কোন স্টেজে প্রজেক্ট ম্যানেজার কি ধরনের রোল প্লে করবে। যেমন শুরুতে ডিরেক্টিভ রোল প্লে করবে, আর লাস্টে কিন্তু ডেলিগেট রোল প্লে করবে, কারণ যখন তখন টিম অলরেডি মানে কি বলবো অন রোল। সো সেখানে আর অত গাইডলাইনের দরকার নেই, কোনো ডিরেকশনের দরকার নেই, তারা নিজেরাই কাজ করতে পারবে, অলরেডি দে আর সেলফ অর্গানাইজড। আচ্ছা, কমিউনিকেশন প্ল্যানে কিন্তু সব নিয়ে আসতে হবে। এটা কিন্তু কমিউনিকেশন প্ল্যানের পার্ট, কি কি টুল ইউজ হবে, কখন কমিউনিকেট হবে, কখন মিটিং হবে ভার্চুয়াল টিমের, ঠিক আছে, কখন কে কোন বোর্ড আপডেট করবে না, কোন স্ট্যাটাস রিপোর্ট কাকে দেওয়া হবে, কখন দেওয়া হবে,
তারপর টিম যখন মিটিং করবে একসাথে তখন আসলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্তু আমাদের টিমের ল্যাঙ্গুয়েজটা কি হবে, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। তো সেইগুলো সবগুলোকে ডিফাইন করতে হবে কমিউনিকেশন প্ল্যানে যখন আপনার ভার্চুয়াল টিম কাজ করবে। আর প্রচুর কনফ্লিক্ট হতে পারে, সেই কনফ্লিক্টকে আপনি ম্যানেজ করতে হবে। সো কিভাবে আমরা কনফ্লিক্ট ম্যানেজ করব সেটা নিয়ে আসলে আমরা একটা আলাদা টপিক আছে, সেখানে আমরা ডিটেইল আলোচনা করব। আচ্ছা, ফাইনালি হচ্ছে গাইডলাইন্স টু ইমপ্লিমেন্ট অপশনস ফর ভার্চুয়াল টিম মেম্বারস এনগেজমেন্ট। আচ্ছা, এখানে একটা মেজর একটা আমাদের মাইন্ডসেটের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখনই আমরা ভার্চুয়াল টিম নিয়ে কথা বলছি, তাই না, ভার্চুয়াল টিম এনগেজমেন্ট, ভার্চুয়াল টিম, তখন এখন পর্যন্ত আমাদের মাথায় কি আছে, যে আমাদের আসলে কোলাবোরেশন টুলগুলো ঠিক করতে হবে, তাই না? হ্যাঁ, সবার মাথায় কি ঘোরে, যে আমাদের আসলে কোলাবোরেশন টুলগুলো ঠিক করতে হবে, কানবান বোর্ড কি ইউজ করবো, কোন সফটওয়্যার ইউজ করবো, তারপর আমরা কি মাইক্রোসফট টিমস ইউজ করবো, গুগল মিট ইউজ করবো, নাকি আমরা জুম ইউজ করবো, এরকম নানান টুল নিয়ে আমরা কথা বলি। কিন্তু প্রথম লাইনটা একটু খেয়াল করেন, ফোকাস অন কোলাবোরেশন এন্ড টিম নর্মস বিফোর ফোকাসিং টু মাচ অন টুলস। দিস ইজ দ্য মেইন টেকওয়ে ফ্রম দিস টপিক। কেন বলতেছি আমি এটা, তারপর পরীক্ষায় এই লাইনটার উপর থেকে একটা প্রশ্ন আসবে, এই কনসেপ্টটা আপনি বুঝছেন কিনা, যে আমরা প্রথমেই টুলের দিকে ঝাঁপিয়ে পড়বো না, তার আগে আমাদের কি করতে হবে, টিম নর্মস, কোলাবোরেশন, তার মানে টিম চার্টার এবং কমিউনিকেশন প্ল্যানটা ঠিক করতে হবে। তারপরে আমরা টুলের দিকে মনোযোগ দেবো, আগেই টুল না, আগে টুলের ডিসকাশন না, আগে হচ্ছে যে আমাদের টিম নর্মস এবং টিম চার্টার ঠিক করা, তারপরে আমরা যাবো টুলের দিকে। সেইটা কিন্তু মেইন টেকঅ্যাওয়ে এই টপিক থেকে, এই জন্য আমি এটা ব্লু কালার দিয়ে রাখছি, এবং পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, ক্যালেন্ডার টুলস অলরেডি আমরা ইউজ করি, তাই না, নানান ধরনের ক্যালেন্ডার টুল আমরা ইউজ করি, গুগল ক্যালেন্ডার, মাইক্রোসফটের ক্যালেন্ডার, আরো অনেক ধরনের টুল আছে, এবং আবার অ্যাপে আমরা অনেক ক্যালেন্ডার ইউজ করি, প্রতিটা মোবাইলের নিজস্ব অ্যাপ আছে, ক্যালেন্ডার অ্যাপ আছে, সেটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা টাইম বক্স মিটিং করবো, তাই না, ভার্চুয়াল টিমের সাথে যখন মিটিং করবো অবশ্যই টাইম বক্স যাতে হয়। টাইম বক্স মানে কি, মানে টাইম যদি ফিক্স থাকে একদম 15 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম। ইমপ্রুভ ফোকাস, এনকারেজ টিম টু সেট ক্লিয়ার এজেন্ডাস এন্ড অবজেক্টিভস, নরমাল মিটিং এ যেরকম থাকে সেম থাকতে হবে। হেল্পস কিপ দ্য ওয়ার্ক অন ট্র্যাক। যদি টাইম বক্স থাকে তাহলে আসলে আমরা, এবং এজেন্ডা ঠিক করা থাকে, ক্লিয়ার এজেন্ডা, তাহলে আসলে আমরা টাইমের মধ্যে এবং ইফেক্টিভ হবে মিটিংটা আমাদের। আচ্ছা, ভেরিয়েন্স অ্যানালিসিস করতে হবে, যে আমরা আর কোনো মানে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এনগেজমেন্ট ঠিক আছে কিনা, টুলগুলো ঠিকমতো ইউজ করতে পারছি কিনা, বা নতুন কোনো টুল লাগবে কিনা, সেটা আমরা বের করব। এবং সেটা করতে হয় কিভাবে, রেট্রোস্পেক্টিভ থ্রুতে। রেট্রোস্পেক্টিভ হচ্ছে আমরা অ্যাজাইল ইউজ করি, আর আসলে ভেরিয়েন্স অ্যানালিসিস এটা আসলে মেইনলি ট্রেডিশনাল প্রজেক্টে আমরা ভেরিয়েন্স অ্যানালিসিস করি, যে টিমটার যেরকম এক্সপেক্ট করতেছি তার থেকে ভেরিয়েন্ট হচ্ছে কিনা, তাহলে কিভাবে আমরা সলভ করবো। আর যখন কোনো প্রবলেম থাকবে টিমের মধ্যে, তখন কিন্তু আমরা, এই যে এটা বোধহয় অনেকেই জানি, ফিশবোন ডায়াগ্রাম ইউজ করা হয়, তাই না, রুট কজ অ্যানালিসিসের জন্য। কোনো যদি প্রবলেম থাকে সেটা রুট কজ আমরা কিভাবে অ্যানালাইসিস করব, সো আমরা ফিশবোন ডায়াগ্রাম ইউজ করতে পারি, সেটা নিয়ে আমরা পরে একটা টপিক আলোচনা করব, ফিশবোন ডায়াগ্রাম। আর ফিশবোন ডায়াগ্রামের সাথে সাথে আমরা 3 why অথবা 5 why ইউজ করি, তাই না, কেন ঘটনাটা ঘটছে, ওয়াই, তার মধ্যে যদি অ্যান্সার না আসে তাহলে আবার হোয়াই, আবার হোয়াই, এরকম 3 to 5 why জিজ্ঞাসা করলে মোটামুটি দেখা যায় যে আমরা রুট কজটা বের করতে পারি। সো এটাও একটা টেকনিক যেটা আমরা ইউজ করি, 5 whys বা 3 whys। কিন্তু একটা বই পাইছিলাম যে আসলে হোয়াই, 3 why বা 5 why এটা কোনো বিষয় না, যে এটার মধ্যে কোনো জাদু বা ম্যাজিক আছে, সেটা কিন্তু না। আপনার যদি 3 why বা 5 why তে না হয়, তাহলে আপনি আরো হোয়াই জিজ্ঞাসা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজারকে আসলে টপিকটার নাম দিচ্ছে পাওয়ার অফ পিএম, আমি জানি না নতুন ইয়াতে কি দিচ্ছে নামটা, আসলে কেমন যেন হয়ে গেছে। সো এটা আসলে যেটা আমরা দেখলাম ভিডিওতে, যেটা আসলে টিমের মধ্যে শেয়ার্ড ভিশন থাকে, শেয়ার্ড গোল সবাই বুঝতে পারে, শেয়ার্ড কমিটমেন্টস থাকে, তারপর টিম যাতে নিজে সেলফ অর্গানাইজ হতে পারে এবং অ্যাকাউন্টেবল হয় নিজের ব্যাপারে, এবং নিজের কাজের ব্যাপারে নিজেরা সাইন আপ করে, এগুলোকে সবগুলোকে আসলে মোটিভেট করতে হবে, প্রমোট করতে হবে। আর কন্টিনিউয়াসলি আপনাকে এভালুয়েট করতে হবে আপনার ভার্চুয়াল টিমের এনগেজমেন্ট। সেটা কিভাবে করবো, ট্র্যাক দ্য প্রোগ্রেস অফ ইউর টিমস অ্যাজ দে ক্যারি আউট দ্য ওয়ার্ক অ্যান্ড প্রডিউস ডেলিভারেবলস।
কাজের প্রোগ্রেস দেখে বুঝতে পারবেন যে টিমের এনগেজমেন্ট কিরকম আছে। এনশিওর মিটিংস লাইক ডেইলি স্ট্যাটাস আর নট জাস্ট স্ট্যাটাস আপডেট বাট ভ্যালু কমিটমেন্ট ফ্রম দ্য টিম টু ইটসেলফ। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে? ডেইলি স্ট্যান্ড-আপে আমরা কি করি আসলে, এই যে এটা কিন্তু আসল, আমরা স্ট্যাটাস আপডেট নেই না, কিন্তু আমরা ভ্যালু কমিটমেন্ট করি যে আমি আজকে এই কাজটা করব, ভ্যালু কমিটমেন্ট করি। হ্যাঁ, এই কথাটা একটু মনে রাখি, পরীক্ষার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। যত পারি ভিডিও কনফারেন্সে টুল করবো, যাতে আমরা কি করতে পারি, ফেস টু ফেস মিটিং হয় আমাদের, ফেস টু ফেস, এটা যাতে এনশিওর হয় এবং সবকিছু টাইম বক্স যাতে হয়, নাহলে কিন্তু মিটিং গুলো আনকন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখন লাস্ট টপিকে যাব। এটা সবচেয়ে বড় টপিক এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এই যে পুরো লেসনে যেটা বললাম আমরা 7টা টপিক, তার মধ্যে লেসন এ এবং লেসন জি, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, সবাই কি আছেন নাকি? কারো আওয়াজ টাওয়াজ নাই? শান্ত কোথায়? আছি ভাই, সবাই জি ভাই আছে। ভাইয়া আছি ভাইয়া। আচ্ছা, গিয়ে বোরিং যাচ্ছে সব নাকি? ভাইয়া আছি আমি। আচ্ছা, বিল্ড এ শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এ প্রজেক্ট। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে আমি আপনাদের প্রজেক্ট চার্টার দিছিলাম, তাই না? এবং আমরা একটা ব্রেকআউট রুমে গিয়ে প্রজেক্ট চার্টার নিয়ে কথা বলছিলাম না? হ্যাঁ, মনে আছে? তাহলে প্রজেক্ট চার্টারটা কি এবং প্রজেক্ট চার্টারে কি থাকে? কেউ একটু বলতে পারবেন প্রজেক্ট চার্টারটা কি এবং কেন, এবং প্রজেক্ট চার্টারে কি থাকে? প্রজেক্ট চার্টারে ভাইয়া প্রজেক্টের যে বিজনেস অ্যানালাইসিস, কোত্থেকে প্রজেক্টটা কেন শুরু হলো, এটার অবজেক্টিভ কি, এটার রিস্ক কি, এটার স্পন্সর কারা, রাইট, হ্যাঁ, এটা প্রজেক্ট ম্যানেজার কে হবে, তার অথরিটি কতটুকু হবে। রাইট, ওকে। সো আমরা দেখতেছি যে প্রজেক্ট চার্টারে, ট্রেডিশনাল প্রজেক্টে আমরা প্রজেক্ট চার্টার ইউজ করি। ঠিক আছে, প্রজেক্ট চার্টারের দ্বারা প্রজেক্টটা অথরাইজড হয় অর্গানাইজেশনের প্রজেক্টটা শুরু করার জন্য। এবং গভর্নমেন্টের প্রজেক্টে একদম সিমিলার এক ধরনের ডকুমেন্ট ইউজ হয়, যেটার নাম হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন, ডিপিপি, ডেভেলপমেন্ট প্রজেক্ট পোর্টফোলিও বা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা। তো সেটা কিন্তু একই ধরনের কন্টেন্ট আছে। আমরা যে দেখছি না একটা কি বলে একটা টেমপ্লেট দেখেছিলাম, সিমিলারলি এর চেয়ে আরো একটু ডিটেইল আছে হচ্ছে ডিপিপিতে। এবং গভর্নমেন্ট যখন কোনো প্রজেক্ট পাস করে, আমরা শুনি না যে প্রজেক্ট পাস করছে প্ল্যানিং কমিশন থেকে বা একনেকের ইয়া থেকে, সবাই কিন্তু আপনার এই ডিপিপির ফরম্যাটটা ইউজ করে। এবং সেটা যখন পাস হয় একনেকে বা প্ল্যানিং কমিশনে, তখনই আসলে প্রজেক্টটা মানে গো হ্যাড পায়। তো এটা কিন্তু সিমিলার কনসেপ্ট পিএমবকে বা পিএমআই, যে আপনাকে প্রজেক্ট অফিসিয়ালি অথরাইজ বা শুরু করার জন্য প্রজেক্ট চার্টার তৈরি করতে হবে, এবং প্রজেক্টটা চার্টার যখন স্পন্সর সাইন করবে, তখনই আসলে প্রজেক্ট ম্যানেজার অথরাইজড হবে এবং প্রজেক্টটা অথরাইজড হবে অর্গানাইজেশনে রান করার জন্য। ঠিক আছে, তো এই যে এই টপিকটাতে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই টপিকটা আসলে আমরা পড়তেছি যেটা, সেটা পিএমবকের সাথে যদি ম্যাপ করি, তাহলে একটু আমি এখানে বলে দেই, সেটা হচ্ছে যে ডেভেলপ প্রজেক্ট চার্টার, এটা নামে কিন্তু একটা প্রসেস আছে পিএমবকে। তখনই কিন্তু আমি পড়াইছিলাম আপনাদের, তাই না? ইন্টিগ্রেশনের প্রথম প্রসেস এটা। হ্যাঁ, আমি পড়াইছিলাম আপনাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারের প্রথম প্রসেস এটা, মানে প্রজেক্ট শুরু করলে প্রথম কাজই হচ্ছে ডেভেলপ প্রজেক্ট তৈরি করা। তো সেই টপিকটাকে আমরা এখানে আলোচনা করতেছি। ঠিক আছে, এর পরের যে আমরা লেসনটা বা মডিউলটা পড়বো, সেটার নাম হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট। তার মানে এখন এখানে এটা হচ্ছে লাস্ট টপিক, খেয়াল করেন, টপিক জি হচ্ছে লাস্ট টপিক। তার মানে আমরা এখন প্রজেক্ট চার্টার আমাদের হাতে পেয়ে গেছি, রেডি। এখন আমরা স্টার্টিং দ্য প্রজেক্ট, নেক্সট যে মডিউলটা, সেটা শুরু করব, স্টার্টিং প্রজেক্ট শুরু করবো আমরা। তখন আসলে আমরা প্ল্যান করব যে এখন আমরা যেহেতু আমাদের গো হেড পেয়ে গেছি, আমাদের ডিপিপি সাইন হয়ে গেছে, প্রজেক্ট চার্টার ইজ রেডি, তাহলে এখন আমাদের ডিটেইল প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে প্রজেক্টটা এক্সিকিউট করব। সেটা হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট। আচ্ছা, এখন দেখেন, আমরা বললাম যে ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট চার্টার লেখা হয়। আর অ্যাজাইলে কি করা হয়? অ্যাজাইলে কি করে, ওরা আসলে তৈরি করে প্রোডাক্ট ভিশন। প্রোডাক্ট ভিশন, যে আমরা আসলে প্রোডাক্টটা বা যে প্রোডাক্টটা বানাবো, সেই প্রোডাক্টটা আসলে কোথায় দেখতে চাই আমরা, ভিশনটা কি আমাদের, সেই ভিশন স্টেটমেন্ট আমরা তৈরি করি। ভিশন স্টেটমেন্ট তৈরি করে হচ্ছে অ্যাজাইলে, এবং সেটা প্রজেক্ট চার্টারের মতো ওইরকম নানান ইয়া থাকবে এরকম না, খুবই মানে স্লাইডও হতে পারে 2-3 পেজের, যে আমরা প্রোডাক্ট ভিশন কি, আমাদের ভিশন স্টেটমেন্ট কি,
অনেক সময় একটা সেন্টেন্সও হতে পারে। দেখেন না, ওই যে অর্গানাইজেশনের ভিশন স্টেটমেন্ট থাকে না একটা অর্গানাইজেশনের, মানে দেখা যায় মানে বেশ বড় একটা ভিশন স্টেটমেন্ট থাকে। সো সিমিলারলি আমি প্রোডাক্টটার যে ভিশন সেটা কি হবে সেটা আমরা মানে কয়েক লাইনের মধ্যে বা 1-2 লাইনের মধ্যেও তৈরি করতে পারি। অ্যাজাইলে এই প্র্যাকটিসটা করা হয়, বা আপনি আরো ডিটেইল করতে পারেন। কিন্তু 1 লাইন বা 1 লাইনারও একটা ভিশন হতে পারে, সেইটাই আসলে আপনার শেয়ার্ড ভিশন। সেটাকে অ্যাচিভ করার জন্য আপনি এখন প্ল্যান করবেন যে কিভাবে আমি ওই ভিশনটা অ্যাচিভ করব, প্রোডাক্ট গোলটা অ্যাচিভ করব। সো এই টপিকটার নাম হচ্ছে বিল্ড এ শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রজেক্ট। তো প্রজেক্ট চার্টার এবং ভিশন স্টেটমেন্ট অ্যাজাইলের ক্ষেত্রে এটা আসলে আমাদেরকে শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং দিবে যে আসলে আমরা প্রজেক্টে কি করতে চাই। চার্টার আমি বলছিলাম যে 2-3 পৃষ্ঠার ডকুমেন্ট হয় এবং এটা হাই লেভেল সামারি অফ দ্য প্রজেক্ট। তার মানে কিন্তু আমরা ভিশনটা দেখতে পাচ্ছি যে আমরা কি করতে যাচ্ছি এই প্রজেক্টে। সো সেই টপিক নিয়ে আমরা আলোচনা করছি এখন। লেটস সি ভিতরে কি আছে, অনেক কিছু আছে এখানে। সার্ভে অল পার্টিস টু রিচ কনসেনসাস, মানে আমরা যে প্রজেক্টটা করতে যাচ্ছি বা ভিশনটা তৈরি করতে যাচ্ছি যাতে সবাই এগ্রি হয়, স্পেশালি স্পন্সর এবং যারা কাজ করবে, ডেভেলপমেন্ট টিম, মানে যারা কাজটা করবে সেই প্রজেক্ট টিম এবং স্পন্সর সবাই যদি এগ্রি করে। সাপোর্ট আউটকাম অফ পার্টিস এগ্রিমেন্ট, এবং কনসেনসাসে বুঝতে হবে এবং এগ্রিমেন্টটা মানে ওই যে লিখে ফেলতে হবে, যেটা আমরা প্রজেক্ট চার্টারে লিখবো কিংবা ভিশন স্টেটমেন্টে লিখবো। তাহলে আমাদের ডেলিভারেবল হচ্ছে ভিশন। তারপরে এখানে 2টা টুল আমরা দেখব। কারো কি মনে আছে যে এটা কি এক্সপি মেটাফোর কোথা থেকে পেলাম? এটা কার মনে আছে? আলোচনা করছিলাম কিন্তু আমি। হোয়াট ইজ এক্সপি মেটাফোর? পরীক্ষায় প্রশ্ন আসবে। কোথায় আলোচনা করছিলাম এটা? এক্সপি মানে লিনের ভিতরে লিন টেকনোলজি। হ্যাঁ, ওই যে আমি অ্যাজাইল ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করছিলাম না, তার লাস্টের স্লাইড ছিল এক্সপির প্রিন্সিপাল ছিল, তাই না? 13টা প্রিন্সিপাল ছিল এক্সপি, তার মধ্যে একটা প্রিন্সিপাল ছিল মেটাফোর। কারো মনে আছে হোয়াট ইজ মেটাফোর? মেটাফোরের কাজ কি? মেটাফোরের বাংলা জানি তো আমরা, তাই না? উপমা বা রূপক। রূপক করতে আমরা ইউজ করি, উপমা দিই না আমরা, এক্সাম্পল দিই অনেক সময়, মানে সহজভাবে বোঝানোর জন্য। যেমন আমরা যদি নন টেকনিক্যাল লোকজনকে টেকনিক্যাল কিছু বুঝাতে চাই, বা আমরা অনেক সময় বাচ্চাদেরকে বুঝাতে চাই, তখন কি করি আমরা? তখন কি আমরা সেই কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করি বা টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করি? আমরা কিন্তু বিভিন্ন এক্সাম্পল দিই, তাই না? যেমন আমরা এখন বলতেছি যে আমাদের ফেস রিকগনিশন সফটওয়্যার দিয়ে আমরা অফিসে ঢুকতে পারি। তার মানে কি, আগের সাথে যদি আমরা উপমা করি তাহলে কি হবে? একজন গার্ড থাকবে যিনি আমার চেহারা দেখে বলবো যে হ্যাঁ উনি আমার এমপ্লয়ি, তাহলে ঢুকতে দেবো, বা আমার পরিচিত ঢুকতে দেবো। সেটা কিন্তু এখন আমরা সফটওয়্যার দিয়ে করতেছি। তাহলে আমরা যদি মেটাফোর ইউজ করতাম তাহলে বলতাম যে এটা একটা, এই সফটওয়্যারটা এমন একটা গার্ডের মতো, পার্সনের মতো, যিনি আসলে সবাইকে চেনেন এবং যাকে উনি চিনবেন তাকে ঢুকতে দিবেন, আর যাকে চিনবেন না তাকে ঢুকতে দিবেন না। তাহলে এটা হচ্ছে একটা মেটাফোর, এটা আমরা উপমা দিলাম। তো আমরা যখন আসলে ভিশন স্টেটমেন্ট তৈরি করবো, এই দুইটা টুল বা টেকনিক বা ডেলিভারেবল বলতেছে এখানে, আপনি টুল টেকনিক বলতে পারেন, এই দুইটা ইউজ হয় কোথায়? যখন আমরা ভিশন স্টেটমেন্ট তৈরি করি। আচ্ছা দেখেন, তাহলে এক্সপি মেটাফোর বুঝতে পারছি আমরা যখন ভিশন তৈরি করবো, আসলে প্রোডাক্টটা আমরা কি করতে যাচ্ছি, তখন আমরা কি করবো? সবসময় কি টেকনিক্যাল লোকজন বসে আলোচনা করবো? এখানে বিভিন্ন ধরনের লোকজন থাকবে। তাহলে আমরা এরকম এক্সাম্পল ইউজ করতে পারি, উপমা ইউজ করতে পারি। সেটা একটা টেকনিক আমরা ইউজ করতে পারি ভিশন তৈরি করার জন্য, প্রোডাক্ট ভিশন তৈরি করার জন্য। সেটা হচ্ছে এক্সপি মেটাফোর। এবং আরেকটা হচ্ছে প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। এটা কেউ জানি হোয়াট ইজ প্রোডাক্ট বক্স এক্সারসাইজ? পরীক্ষায় আসবে, এই দুইটা থেকে তো পরীক্ষা আসবে। কারো ধারণা আছে হোয়াট ইজ প্রোডাক্ট বক্স এক্সারসাইজ? এটা একটা নতুন আলোচনা, পিএম বকে আগে ছিল না। টাইম বক্সের মতোই কিছু হবে প্রোডাক্ট রিলেটেড। প্রোডাক্ট বক্স কি এমন কিছু যে আমি আগে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা এরকম? দেখেন, আমি বলতেছিলাম যে আমরা ভিশন তৈরি করতে চাই যে প্রোডাক্টটা কি বানাবো, আমাদের যে সামনে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি প্রজেক্টের থ্রুতে, সেটা কিরকম হবে। তো তার জন্য আমরা প্রোডাক্ট বক্স এক্সারসাইজ ইউজ করি। একটা জিনিস খেয়াল করেন, আমরা অনেকে হয়তো, আমরা যেহেতু অনেকে এখানে অনেক বছর ধরে দেখতেছি বাংলাদেশে বিভিন্ন চেঞ্জ, খেয়াল করছেন যে এখন যে প্যাকেটিং গুলো অনেক চেঞ্জ হচ্ছে না? প্যাকেজিং অনেক জাঁকজমক, অনেক চকচক হচ্ছে না? ফ্যান্সি হয়েছে। এবং আপনি আসলে দেখবেন যখন মেগা শপ বা কোথাও যাবেন,
আপনি প্ল্যান করেন নাই কিছু কেনার, কিন্তু আপনি প্যাকেট দেখে অনেক কিছু কিনে ফেলবেন, রাইট? এখন বেশিরভাগ প্রোডাক্টটা কিন্তু ভিতরে টাচ করা যায় না, আপনাকে প্রোডাক্টের বক্স দেখে আপনি কিন্তু কিনতেছেন, তাই না? প্রোডাক্ট বক্সের মধ্যে লেখা থাকে না এটার কি ফিচার, এটার কি উপাদান, কি এলিমেন্ট আছে, এটার কি বেনিফিট আছে, এটা কত পার্সেন্ট মানে সুগার ফ্রি, মানে অনেক কিছু কিন্তু আছে, তাই না? এবং এগুলো কি আগে ছিল? আগে কারো খেয়াল আছে এরকম ছিল? আমার মনে আছে যে আমরা ছোটবেলায় গ্লুকোজ বিস্কুট খেতাম, না বিস্কুট খাইছেন অনেকে? ওরা কিরকম একটা পিঙ্ক কালারের বোধহয় ছিল, কাভার ছিল, সেটার মধ্যে কিন্তু শুধু গ্লুকোজ ছাড়া কিছু লেখা ছিল না, শুধু গ্লুকোজটাই লেখা ছিল, একটা ইংলিশ একটা বাংলায় বোধহয়, যতটুকু মনে পড়ে, আর কিছু ছিল না। আর এখন দেখবেন তো একটা বিস্কুটের প্যাকেটে কত কিছু লেখা থাকে, আছে? জি, বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের প্ল্যান করতেছি, তখন যারা আসলে প্রোডাক্টের প্ল্যান করতেছে, স্পেশালি মার্কেটিং এবং সেলস, এইটা কিন্তু মার্কেটিং এবং সেলসে খুব ইউজ হয় এই টেকনিকটা। তাদেরকে বলা হয় যে তোমরা একটা প্রোডাক্ট ডিজাইন করো, যে আসলে তুমি যে প্রোডাক্টের কথা বলতেছো সেই প্রোডাক্টের প্যাকেজটা কিরকম হবে সেটা ফিজিক্যালি ডিজাইন করো। তো এরকম একটা ফিজিক্যাল প্যাকেট নিয়ে তার মধ্যে বিভিন্ন কালার দিয়ে একদম ছবি এঁকে বা লিখে ড্র করে প্যাকেট তৈরি করে ফেলা হয়। বুঝতে পারছেন? এটা কিন্তু একটা এক্সারসাইজ, সবাই ওয়ার্কশপ, ওখানে কি কি ফিচার, কি কি এলিমেন্ট, কি কি থাকবে সব প্যাকেটের মধ্যে চলে আসে। ওখান থেকে কিন্তু তখন টিম আইডেন্টিফাই করতে পারে যে আসলে আমরা কোন ধরনের প্রোডাক্ট বানালে এই যে মার্কেটিং এবং সেলস বা কাস্টমার ইনভলভ হতে পারে, এক্সপেক্ট করতেছে, সেটা আমরা ডিজাইন করতে পারি বা সেটা ভীষণ তৈরি করতে পারি, যে কোন ধরনের প্রোডাক্ট কাস্টমার চাচ্ছে বা আমার সেলস এবং মার্কেটিং টিম চাচ্ছে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। সো এটা কিন্তু একটা চমৎকার টুল, যেখানে আপনারা সবাই মিলে ওয়ার্কশপের মাধ্যমে প্রোডাক্টটাই ডিজাইন করে ফেলবেন, বক্সটাই। সেখান থেকে আসলে আপনি পরে ফিচারগুলো পাবেন, যে কি কি ফিচার আপনার প্রোডাক্টে দিতে হবে। সো এই দুইটা একটু মনে রাখতে হবে, এই দুইটা টেকনিক আমরা ইউজ করব যখন প্রোডাক্ট ভিশন সেট করব, তৈরি করব। আচ্ছা, চার্টার মানে কি? প্রজেক্ট চার্টার ট্রেডিশনাল প্রজেক্টে আমরা ইউজ করি। প্রজেক্ট প্ল্যান নিয়ে আমরা একটু কথা বলবো, সামনে ভিতরে আছে কিক অফ মিটিং। এই যে এখানেই আমরা কিক অফ মিটিং করব, তার মানে আমাদের এখন সব রেডি, আমাদের টিম মোটামুটি রেডি হয়ে গেছে, চার্টার রেডি, তাহলে আমরা কিক অফ মিটিং করবো যাতে আমরা প্রজেক্ট শুরু করতে পারি। ব্রেইনস্টর্মিং আমরা টুল ইউজ করবো যখন এইসব এই যে প্রোডাক্ট বক্স এক্সারসাইজ করবো বা অন্য কিছু কাজ করবো। টি শেপ স্কিল মনে আছে তো না? টি শেপ, হ্যাঁ, টি শেপের মধ্যে কিন্তু দুইটা মনে রাখতে হবে। এখানে কি বলছিলাম? এটা নলেজের কি, এটা আর এটা কি? ডেপথ এন্ড ব্রেথ। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেথ, আর এটা কি? ডেপথ। হ্যাঁ, ডেপথ অফ নলেজ। সো এখানে আমরা কিছু দেখবো হয়তো এখানকার। ঠিক আছে, তাহলে ভিশন দেখেন, আমাদের আসলে প্রজেক্ট যে ধরনের প্রজেক্টই করি না কেন, আমাদের আসলে ভিশন ঠিক করতে হবে। ঠিক আছে, এবং এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, আপনারা যদি স্ক্রিন ম্যানুয়াল পড়েন সেখানে দেখবেন যে ভিশনকে বলা হয়েছে ধ্রুব তারার মতো। ঠিক আছে, নর্থ স্টার, যে আমি ব্লু আকারে লিখে রাখছি, তার প্রজেক্ট ভিশন শুড বি সাফিসিয়েন্টলি ইমিটেবল, মানে সহজে চেঞ্জ হবে না, টু সার্ভ অ্যাজ দ্য নর্থ স্টার, মানে ওই ভিশনটা অ্যাচিভ করতে আমরা কাজ করব। ওইটাই যদি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে তাহলে তো আসলে টাফ হয়ে যাবে। ঠিক আছে, ভিশন স্টেটমেন্ট মাইট ইনক্লুড product or solution description, intended users or consumers of the solution, key desired objective, differentiators from competitive approaches. ঠিক আছে, আপনি যে নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছেন, মানে আপনার কম্পিটিটরের সাথে কিভাবে সেটা কম্পিট করছে, কি ফিচার্স এন্ড বেনিফিটস, এই সবগুলো থাকতে পারে আমাদের ভিশন স্টেটমেন্টে, যেটা অ্যাজাইল টিম প্র্যাকটিস করে। আর আমরা প্র্যাকটিস করি ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট চার্টার। এবং এই যে প্রজেক্ট চার্টার নিয়ে আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়েছিলাম, দেখেন ওই প্রজেক্ট চার্টারের কন্টেন্টগুলো, যেটা উসমান একটু আগে বললো, যে আমাদের পারপাস কি প্রজেক্টের, মেজারেবল অবজেক্টিভ কি, ঠিক আছে, হাই লেভেল রিকোয়ারমেন্ট কি, হাই লেভেল প্রজেক্টের ডেসক্রিপশন কি, কি কি রিস্ক আছে, সামারি শিডিউল কি কি হবে, আমাদের কোন কোন শিডিউলে আমরা কি কি মাইলস্টোনে আমরা কি কি অ্যাচিভ করব, তারপরে ফাইন্যান্সিয়াল রিসোর্স অ্যাপ্রুভ হয়েছে কিনা, কত $1 মিলিয়ন প্রজেক্ট, এটা বাজেট থাকবে, কি স্টেক হোল্ডার্স কারা অ্যাজ অফ নাও, তারপর হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্টস, কখন কার অ্যাপ্রুভাল লাগবে, প্রজেক্টের এক্সিট ক্রাইটেরিয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আসলে চার্টারে থাকবে, যে কখন আসলে প্রজেক্ট এক্সিট হবে, তারপর প্রজেক্ট ম্যানেজারকে তার অথরিটি লেভেল কি, তার রোলস এবং রেসপন্সিবিলিটি কি, এবং স্পন্সরের নেম এবং সাইন। ঠিক আছে, সো এইটা এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। ঠিক আছে,
এই যে প্রজেক্ট চার্টারে কি কি কন্টেন্ট থাকে, আমরা তো টেমপ্লেটটা দেখেছিলাম, ওটা দেখে একটু পড়ে নেবো, কিন্তু একদম একটা রিয়েল প্রজেক্টের ডেসক্রিপশন আছে। তো প্রজেক্ট এই যে ডেফিনেশনটা এখানে আছে, ডকুমেন্ট ইস্যুড বাই দ্য প্রজেক্ট ইনিশিয়েটর রেসপন্সর দ্যাট ফর্মালি অথরাইজেস দ্য এক্সিস্টেন্স অফ এ প্রজেক্ট and provides the project manager with the authority to apply organizational resources to project activities. চমৎকার ডেফিনেশন দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলছি। এই স্লাইডটা দাগিয়ে রাখেন, এখান থেকে একটা প্রশ্ন আসবে, স্পেশালি কি কি কন্টেন্ট থাকে প্রজেক্ট চার্টারে। আর এই যে আমরা ওভারভিউ স্টেটমেন্ট বললাম, প্রজেক্ট ওভারভিউ স্টেটমেন্ট বা ভিশন স্টেটমেন্ট, এটা কি করতে হবে? কমিউনিকেটস এন্টারপ্রাইজ ওয়াইড দ্য ইন্টেন্ট এন্ড দ্য ভিশন অফ দ্য প্রজেক্ট। এবং এই যে ভিশন স্টেটমেন্ট যখন তৈরি করবেন, ব্রেভিটি এন্ড ক্ল্যারিটি আর কি, এই যে আমরা যে কোম্পানির ভিশন স্টেটমেন্ট তৈরি করি সেখানে কিন্তু ব্রেভিটি থাকতে হয় এবং ক্ল্যারিটি থাকতেই হবে, যে আমরা নাম্বার 1 সার্ভিস প্রোভাইডার হতে চাই বাংলাদেশে, এরকম ভিশন লেখা না সবাই? মানে এরকম হইতে হবে আপনার প্রোডাক্টের যে আপনি প্ল্যান করতেছেন নতুন প্রোডাক্ট বা সার্ভিসের, সেটাও কিন্তু এরকম একটা ভিশন থাকতে হবে আপনার। ঠিক আছে, একই কথাবার্তা আছে ওই যে শুরুতে এবং এখানেও আছে আর কি। এবার আসেন অ্যাজাইলের সিরিমনি। রেজা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। না, যদি আমার ভিশন আমি করলাম, সিলেক্ট করলাম, ভেরি ইনসেপশন অফ হচ্ছে যে এনি কোম্পানি ফরমেশন, কিন্তু আমি যদি অ্যাজাইল ফরম্যাট মানে ফলো করি এবং সেখানে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে রিকোয়ারমেন্ট বা বিজনেস অপরচুনিটিস, তো সেই বিজনেস অপরচুনিটিস টাইম টু টাইম তো চেঞ্জ হচ্ছে, তাহলে আমার ভিশন কি আমাকে চেঞ্জ করতে হতে পারে না? হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু এমন একটা ভিশন বানাতে হবে যেটা আসলে ওইভাবে চেঞ্জ হবে না। হ্যাঁ মানে এত দ্রুত যে চেঞ্জ হয়ে যায় এত মুশকিল। সো একটা মানে সলিড ভিশন থাকতে হবে যেটা খুব সহজে চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হতে পারে, মার্কেট ডাইনামিক্স এরকম হতে পারে যে ভিশনও চেঞ্জ করতে হবে। দ্যাট ক্যান হ্যাপেন। হ্যাঁ সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই যে অ্যাজাইল সিরিমনি নিয়ে আমরা আলোচনা করব, এটা কিন্তু অলরেডি আলোচনা করে আসছি আমরা, সবার মনে আছে? স্ক্রাম অ্যাজাইলের সবচেয়ে বেশি ইউজ ফ্রেমওয়ার্ক, অ্যাজাইল ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপিং এন্ড সাস্টেইনিং কমপ্লেক্স প্রোডাক্ট। এটা একটু মনে রাখবেন, মানে স্ক্রামটা তৈরি হয়েছে এই কারণে কমপ্লেক্স প্রোডাক্ট বা কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, সবচেয়ে বেশি ইউজ হয়। এবং এখানে আমরা জানি স্পেসিফিক রোল আছে, মনে আছে কি কি রোল আছে? কি কি রোল আছে স্ক্রামে? ফ্যাসিলিটেটর, প্রোডাক্ট ওনার আর টিম মেম্বার। আচ্ছা রাইট। হ্যাঁ তাহলে স্ক্রাম মাস্টার বা টিম ফ্যাসিলিটেটর বা প্রজেক্ট ম্যানেজার বা টিম লিড, আর হচ্ছে আপনার স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার আর টিম মেম্বার, ক্রস ফাংশনাল। হ্যাঁ ক্রস ফাংশনাল টিম। আচ্ছা, আর আমরা কি বলছিলাম অ্যাজাইলে কয়টা সিরিমনি মনে আছে? আমার আগের আলোচনায় আমরা বলেছিলাম যে 5টা সিরিমনি, তাই না? জি 5টা সিরিমনি, তার মধ্যে একটা সিরিমনি হচ্ছে স্প্রিন্ট, যেটা আমরা স্ক্রাম আলোচনা করতেছি, স্প্রিন্ট কিংবা ইটারেশন। সেই টাইম বক্স ইটারেশন ইন স্ক্রাম, সেটাকে স্ক্রামে বলা হয় স্প্রিন্ট। ঠিক আছে, সো এখানে একটা হচ্ছে আমাদের কি বলছিলাম কন্টেইনার স্প্রিন্ট, তার মধ্যে কি থাকে? 4টা থাকে, তাই না? স্প্রিন্ট প্ল্যানিং সবার মনে আছে, আমি এটাতে আর সময় নষ্ট করবো না কারণ ওটা আমরা অনেক ব্যাপক আলোচনা করছি। স্প্রিন্ট প্ল্যানিং মানে একদম ইটারেশন শুরুতে আমরা প্ল্যানিং করি, সেটা 4 ঘন্টা হতে পারে, 8 ঘন্টা হতে পারে, বেসড অন দ্য ইটারেশন লেংথ। তারপরে ডেইলি স্ট্যান্ড আপ, প্রতিদিন 15 মিনিট হবে, তাই না? এই যেখানে লেখা আছে, কিন্তু এই কথাগুলো এখন সুন্দরভাবে লেখা আছে, আপনারা অবশ্যই একটু পড়ে নেবেন। এটাকে ডেইলি স্ক্রামও বলা হয়। স্প্রিন্ট রিভিউ, তার মানে যখন একদম শেষের দিকে 2টা ইভেন্ট হয়। একটা হচ্ছে স্প্রিন্ট রিভিউ, যেখানে কাস্টমার কি করে? প্রোডাক্টের রিভিউ করে, আর এরপরে শেষ হওয়ার পরে স্প্রিন্ট এই লাস্টের টাইমে হয় হচ্ছে রেট্রোস্পেক্টিভ অথবা রেট্রো বা লেসন লার্ন সেশন। সেখানে কি, সেখানে আর কাস্টমার থাকবে না, কাস্টমার চলে যাবে। এখন আমরা বলবো স্ক্রাম মাস্টার এবং টিম, আমাদের টিমের কিভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের পারফরমেন্স কি অবস্থা, আমাদের আসলে প্রসেসগুলো ঠিক আছে কিনা, প্রসিডিউর ঠিক আছে কিনা, আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, কাইজেন ফাইন্ড আউট করা এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা, সেটা হচ্ছে আমাদের রেট্রোস্পেক্টিভ। তাহলে এখানে আলোচনা হবে প্রোডাক্টের, আর এখানে আলোচনা হবে কিসের? প্রসেসের। ঠিক আছে, কাস্টমারকে সাথে নিয়ে প্রসেস না, কাস্টমারকে সাথে নিয়ে প্রোডাক্ট, আর আপনার টিমকে সাথে নিয়ে প্রসেস, পলিসি, প্রসিডিউর যা আছে
পারফরমেন্স সেগুলো নিয়ে আলোচনা করবেন। তো এটা কিন্তু একটু পড়বেন, ওখানে কিন্তু খুবই আলাদাভাবে বলা আছে যে এটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের ফিডব্যাক, আর এটা কিন্তু হচ্ছে আপনার কি টিমের ইমপ্রুভমেন্ট, টিমের পারফরমেন্স, টিমের কোলাবোরেশন, টিমের প্রসেস, প্র্যাকটিস, এগুলো নিয়ে আলোচনা। তো দুইটা কিন্তু একদম ডিস্টিংগুইশ, মানে আলাদা করা, মিক্স করা যাবে না। স্পিন রিভিউ অনলি টকিং অ্যাবাউট প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, আর রেট্রোস্পেক্টিভ ইজ টকিং অ্যাবাউট টিম পারফরমেন্স, টিম প্রসেস, পলিসি, প্রসিডিউর, এইসব কি প্র্যাকটিস। আচ্ছা, অ্যাজাইল সেরিমনি মনে রাখার উপায় হচ্ছে এটা না, 353 তিনটা রোল কি ছিল, এটা আমি বোধহয় বলছিলাম, ওই দেখবেন যে আগের স্লাইড গুলোতে আছে, বা আমি তো স্লাইড শেয়ার করছি আপনাদের, সেখানে আছে, তাই না? 353 তিনটা রোল, 5টা ইভেন্ট আর 3টা আর্টিফ্যাক্টস, ঠিক আছে? আর 353 মানে ওই যে 3টা কি ছিল, পিলার ছিল স্কামের, স্লাইড কিন্তু আছে আপনাদের দেওয়া অ্যাজাইল ল্যান্ডস্কেপে। 3টা পিলার, টিয়া, ট্রান্সপারেন্সি, ইন্সপেক্ট এন্ড অ্যাডাপ্ট। 5টা ভ্যালুস ছিল অ্যাজাইল স্কামের। তারপরে 3টা কি, 3টা রোল, 5টা ইভেন্টস এবং 3টা আর্টিফ্যাক্টস। কারো কি মনে আছে 3টা আর্টিফ্যাক্টস কি কি? স্কামের 3টা আর্টিফ্যাক্টস কি কি কারো মনে আছে? আর্টিফ্যাক্টস মানে কি? ডকুমেন্ট, মেইনলি ডকুমেন্টস। স্পেন্ট কি, ব্যাকলগ, তাই না? কি ছিল 3টা আর্টিফ্যাক্ট? প্রোডাক্ট ব্যাকলগ, মনে পড়তেছে? স্প্রিন্ট ব্যাকলগ। আর একটা কি ছিল? পটেনশিয়ালি রিলিজেবল ইনক্রিমেন্ট, তাই না? পটেনশিয়ালি রিলিজেবল বা শিপেবল ইনক্রিমেন্ট, বা সংক্ষেপে আমরা বলতে পারি ইনক্রিমেন্ট, মানে একটা ইটারেশনের পরে যে ইনক্রিমেন্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা আর্টিফ্যাক্টস। সবার কি একটু মনে পড়তেছে নাকি সব হারিয়ে গেছে? কেন, অ্যাজাইল নিয়ে প্রচুর আলোচনা করছি, তাই না? 4-5টা ক্লাস শুধু অ্যাজাইল অ্যাজাইল অ্যাজাইল। শান্ত, কি অবস্থা? মনে পড়ছে একটু? একটু ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। স্পিন রিভিউ এবং স্পিন রেট্রোস্পেক্টিভ আমি একটু আগে বললাম, এটা একদম আলাদাভাবে বুঝতে হবে যে দুইটা আসলে একটা প্রোডাক্টে একটা প্রসেস প্র্যাকটিস নিয়ে। আর যে হাউ স্ক্রাম ওয়ার্কস, ওই যে ডায়াগ্রামটা আমরা দেখছিলাম, সেই ডায়াগ্রামটা একটু খেয়াল রাখতে হবে। এটা আমি আর এখানে বলি নাই, যেটা আমরা অলরেডি ডিসকাস করছি অনেক সময় ধরে। ওকে, এরপর যাচ্ছি আমরা, দেখেন কিক অফ মিটিং। কিক অফ মিটিং তো সবাই পরিচিত না? প্রজেক্টের শুরুর দিকে আমরা কিক অফ মিটিং করি, যাতে সবার ভিশন আমরা সেট করি, মানে সবাইকে এক মানে টোন নিয়ে আসে আর কি, যে আমরা কি করতে যাচ্ছি। এস্টাবলিশ প্রজেক্ট কনটেক্সট, অ্যাসিস্ট ইন টিম ফরমেশন, এনশিওর প্রপার অ্যালাইনমেন্ট টু দ্য ওভারঅল প্রজেক্ট ভিশন। এই যে ভিশনটা আমরা তৈরি করলাম, এটা তো আসলে সবাইকে, প্রজেক্ট ম্যানেজার বা স্ক্রাম মাস্টার একটা বড় কাজ কি, ভিশনটাকে সবার মধ্যে এস্টাবলিশ করা, সবাই যাতে সেই ভিশনটা ফোকাস হয় সেটি এনশিওর করা। এবং কিক অফ মিটিংয়ে আমরা কি করতে পারি, যে ভিশন স্টেটমেন্ট সবাই মিলেও তৈরি করতে পারি, তারপর টিম চার্টার তৈরি করতে পারি কিক অফ মিটিং এ, ঠিক আছে? অ্যাসিস্টিং দ্য কাস্টমার প্রোডাক্ট ওনার উইথ দ্য ফলোইং, ইউজার স্টোরি রাইট করা শুরুর দিকের, এস্টিমেশন, তারপর প্রায়োরিটাইজেশন প্ল্যানিং করা, ইনিশিয়াল প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা, এসবও কিন্তু আমরা কিক অফ মিটিং এ করতে পারি, ইনিশিয়াল প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা। আচ্ছা, একটা টার্ম আছে সেটাকে বলা হয় স্প্রিন্ট জিরো। এটা সবাই আসলে মানে ঠিক বলে না, অনেক অ্যাজাইলের লোকজন এটাকে স্বীকার মানে ইয়া করে না, কিন্তু আমাদের যে স্প্রিন্ট হবে, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, যে আমরা বললাম যে একটা প্রজেক্ট করতে আমাদের 10টা স্প্রিন্ট লাগবে, ঠিক আছে? সো এখন স্প্রিন্ট জিরো যেটা, সেটাতে কি আসলে একদম ইনক্রিমেন্ট তৈরি করা সম্ভব প্রথম ইটারেশনে? না ভাই, এটা আসলে তো প্রি প্ল্যানিং স্টেজে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব টাফ, মানে কোয়াইট টাফ, কারণ আপনার টিম কেবল ফর্ম হচ্ছে, সবাই ঠিক মতো কাউকে চেনে না। রাইট। তারপরে আপনি এখনো ব্যাকলগটা ঠিক মতো ফাইনালাইজ হয় নাই, তারপর আপনার সফটওয়্যার রেডি না, কোলাবোরেশন টুল রেডি না, মানে অনেক কিছু কিন্তু রেডি নাই। তো এই জন্য অনেকে বলে যে প্রথম ইটারেশনটাকে অনেকে বলে স্প্রিন্ট জিরো, ঠিক আছে? যেটা কি কাজে ইউজ হবে, সেটা ইনক্রিমেন্ট তৈরি হবে না, এবং এটা আসলে রেগুলার স্প্রিন্টের মতো হবে না, যেটা ধরেন 2 সপ্তাহ
এটাও 2 সপ্তাহ হতে হতে হবে এরকম না, এটা করতে হয়তো 10 দিন লাগবে কিংবা 20 দিন লাগবে। এটা একদম আলাদা একটা জিনিস, এটা স্প্রিন্ট 0 বলা হয়। এরপরে আপনি আসলে রেগুলার স্প্রিন্টে ঢুকবেন, যখন আসলে 2 উইকস করে যাবেন, যেটা ঠিক করছেন আপনি। কিন্তু এই স্প্রিন্টটার ওরকম কোনো লেগ নাই, আপনার আসলে প্রিপারেশন নিতে, স্পেশালি টিম অনবোর্ডিং, তারপরে টিমকে ক্রেডেনশিয়ালাইজিং, মানে কার কি পারমিশন লাগবে, অ্যাক্সেস লাগবে, এটাকে দেওয়া, এনভায়রনমেন্ট এস্টাবলিশ করা, তারপর সাপোর্টিং কমিউনিকেশন টুলস, এই যে নানান ধরনের ইনিশিয়াল যে কাজগুলো থাকে, প্রিপারেটরি কাজ, সেগুলিকে আসলে আমরা স্প্রিন্ট 0-তে করি। ঠিক আছে, এটাকে বলা হয় স্প্রিন্ট 0। এটা কি কি অন্য এক টার্মে ইয়া বলা যায় না যে মানে প্রিরিকুইজিট অফ হচ্ছে যে ফর্মিং টিম? ওটা তো ওই ইটারেশন 0 তো ওই একটা, ওটাও একটা কাজ আর কি, যে টিম ফর্ম করা, ওটাও একটা কাজ আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমি এখানে টাইপস অফ ইটারেশনের একটা ছবি দিছি, যেটা আসলে স্টুডেন্ট ম্যানুয়ালে নাই, অন্য একটা বই থেকে দিছি, জাস্ট আপনাদের একটু মনে রাখার জন্য। সেটা হচ্ছে যে দেখেন আমরা কি করতেছি, দেখেন এই যে প্রজেক্টের টাইমলাইনের মধ্যে প্রজেক্ট ইনিশিয়েশন হচ্ছে, আমরা রিলিজ প্ল্যানিং করতেছি, প্রোডাক্ট ভিশন, প্রোডাক্ট রোডম্যাপ এবং রিলিজ প্ল্যান করতেছি, এবং আমরা ঠিক করছি যে আমাদের এত পরিমাণে ইটারেশন হবে এই প্রজেক্টটার কাজ করতে। সো এই যে 4টা ইটারেশন, এটাকে আমরা ডেভেলপমেন্ট ইটারেশন বলতেছি, আর এটাকে বলা হচ্ছে ইটারেশন 0, যেটা আসলে প্রিপারেশন ইটারেশন। আর অনেকেই আবার প্র্যাকটিস করে একটা লাস্টের ইটারেশন, যেটাকে বলা হয় এইচ, স্প্রিন্ট এইচ। স্প্রিন্ট এইচটাকে বলা হয়, বা ইটারেশন এইচকে বলা হয় হার্ডেনিং স্প্রিন্ট আর রিলিজ স্প্রিন্ট। এটা কেন করা হয়, মানে আপনার যখন প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, তৈরি হওয়া মানে কি সঙ্গে সঙ্গে কি ডেলিভারি দিয়ে দিতে পারবেন? লাস্টে কিন্তু অনেক প্রিপারেশন আছে, আপনি যাদেরকে ডেলিভারি দিবেন তাদেরকে ট্রেন আপ করা, তারা আসলে সেটা নেওয়ার মতো নলেজ তাদের হয়েছে কিনা, তারপর সেখানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে কিনা, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, হার্ডওয়্যার এনভায়রনমেন্ট, ঠিক আছে, তারপরে কিন্তু আপনাকে ডেলিভারি দিতে হবে। সেই জন্য এটাকে অনেকে হার্ডেনিং স্প্রিন্ট বলে বা রিলিজ স্প্রিন্ট বলে। কিন্তু এটা মনে রাখতে হবে, আমি নিচে কিন্তু লিখে দিচ্ছি, এটা কিন্তু সব অ্যাজাইল বইয়ে এসব নাই, মানে কয়েকটা জায়গায় এটা মেনশন আছে যে আমরা ইটারেশন 0 ইউজ করতে পারি এবং ইটারেশন 8 ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু অপশনাল, ম্যান্ডেটরি না। এখন এই যে ইটারেশন 8 নিয়ে কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে কিছু বলা নাই, আমি একটু এটা নিয়ে কিন্তু বলা নাই, কিন্তু 0 নিয়ে কিন্তু বলা আছে। সো 8 নিয়ে আপনার জানা হোক আর না হোক, কিন্তু ইটারেশন 0টা সম্বন্ধে আপনার জানতে হবে যে ইটারেশন 0তে কি হয়। আর এই ছবিটা যদি মনে থাকে তাহলে আপনি আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে 0 কোথায় থাকে আর হার্ডেনিংটা কোথায় থাকে, আর মাঝখানে হচ্ছে আমাদের আসলে কাজের, যেখানে ইনক্রিমেন্ট তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু এটা ইয়া করে রাখলাম, স্ক্রিনশট নিয়ে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, টি শেপ স্কিল, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই, আমরা এখন অলরেডি এক্সপার্ট সবাই এখন টি শেপ স্কিল নাকি, স্কিল প্রফেশনাল। ইটারেশন প্ল্যানিং বলা দরকার আছে, ইটারেশন প্ল্যানিং নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। ইটারেশন প্ল্যানিং কি হয় দেখেন, এইটা এই কয়েকটা হয়। ইটারেশন প্ল্যানিং কি হয় মনে আছে? ইটারেশন প্ল্যানিং কি হয়, যে 4টা সিরিমনি, তার মধ্যে একটা প্রথমে কি করা হয়, ইটারেশন প্ল্যানিং করা হয়, তাই না? ইটারেশন প্ল্যানিং কি করা হয়, এই 3টা কাজ করা হয়। হোয়াই, গোল অফ দ্য স্প্রিন্ট, আমরা এই যে স্প্রিন্টটা শুরু করতে যাচ্ছি সেই স্প্রিন্টের গোল কি। 2 নম্বর হচ্ছে হোয়াট ক্যান বি ডান ইন দিস স্প্রিন্ট, এই স্প্রিন্টে আমরা কি করতে যাচ্ছি। তার মানে প্রোডাক্ট ব্যাকলগ থেকে, মনে আছে বলছিলাম আমি, প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা কি করব, ইটারেশন ব্যাকলগ তৈরি করব, সাবসেট অফ প্রোডাক্ট ব্যাকলগ, তাই না, যেটা আমরা এই ইটারেশনে ডেলিভারি দেব, সেটা আমরা এই হোয়াট বলতেছি। আমি হোয়াট ক্যান বি ডান ইন দিস স্প্রিন্ট। এরপরে কি হবে, হাউ, এই যে হাউটা কে করবে বলেন, এই যে হোয়াই এবং হোয়াট এখানে কিন্তু সবাই থাকবে, এবং হোয়াটে প্রোডাক্ট ওনার মেইনলি রেসপন্সিবল থাকবে, রাইট। আর ভিশন তৈরি করার জন্য স্ক্রাম মাস্টার সবাই এক হয়ে আমরা গোল তৈরি করবো। কিসের গোল? এটা কিন্তু প্রোডাক্ট ভিশনের গোল না, এটা হচ্ছে প্রতিটা স্প্রিন্টের একটা গোল থাকে, যে এই স্প্রিন্ট আমরা কি গোল অ্যাচিভ করতে চাচ্ছি। অ্যাজাইল কিন্তু ছোট ছোট স্প্রিন্টে করে, তাই না, তো গোলটাও ছোট হবে, যে আমরা আসলে মেইন ভিশন আছে, কিন্তু আমাদের এই স্প্রিন্টে আমরা কোন ভিশনটা বা গোলটা অ্যাচিভ করতে যাচ্ছি। আর হাউটা কে করবে, হাউ টিম, সবার মনে আছে তো, হাউ কে করবে, টিম মেম্বারস। যখন এটা আইডেন্টিফাই হয়ে গেল যে আমরা এই 3টা-4টা স্টোরি নিয়ে কাজ করব, এখন এই স্টোরিগুলোকে ব্রেকডাউন করা, ঠিক আছে, স্টোরিগুলোকে সাইজিং করা, যে কত স্টোরি পয়েন্ট লাগবে,
কত এস্টিমেট করতে হবে এবং একটা স্টোরি দিতে কি কি টাস্ক করতে হবে এবং কে কোন টাস্ক করবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এই সমস্ত গল্প সমস্ত প্ল্যানিং হবে হাউতে। এবং যখন এটা করবে কে, টিম। ঠিক আছে, টিম করবে। তাহলে এই তিনটা কাজেই হয় আসলে ইটারেশন প্ল্যানিং এর কাজ। বুঝতে পারছি আমরা? এবং যখন এই যে প্রতিটা স্টোরি আমরা লিখি, স্টোরির পিছনে কিন্তু আবার কি রাখি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া লিখি এবং ডেফিনেশন অফ ডান তৈরি করি আমরা, যে আমরা যে শেষ করবো এই 4টা ফিচার, তাহলে ডেফিনেশন অফ ডান কি হবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি হবে। আর আমরা এই মিটিংটা যখন শেষ হয় তখন ফাইনাল যেটা তৈরি হয় সেটাকে বলি আমরা ডিওআর। ডিওআর মানে কি? ডেফিনেশন অফ রেডি। ডেফিনেশন অফ রেডি। তার মানে আমরা এখন রেডি, পুরো টিম সব প্ল্যানিং করে ফেলছে, হ্যাঁ, সব টাস্ক আইডেন্টিফাই করে ফেলছে, এখন আমরা রেডি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া রেডি, ডেফিনেশন অফ ডান রেডি, এখন উই ক্যান স্টার্ট। তাহলে আমরা এখন কাজ শুরু করব। ইটারেশন প্ল্যানিং শেষ, নাও উই উইল জাম্প ইনটু ডেভেলপমেন্ট। সেইটা হচ্ছে আমাদের ইটারেশন প্ল্যানিং। তো আমরা কিন্তু একটু রিভিউ করলাম যেটা আমরা আগে ক্লাসে করেছি। টাস্ক বোর্ড তো মনে আছে তাই না? ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য আমরা টাস্ক বোর্ড ইউজ করি। ঠিক আছে, এই যে টু ডু লিস্ট, কি কি করতে হবে আমাদের। আইটেম এ করব, তার স্টোরি পয়েন্ট হচ্ছে 4, আইটেম টি যেটা এস্টিমেট 2, ঠিক আছে, এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস এখান থেকে আমরা নিয়ে এখানে আসছি, আইটেম সি, এফ এবং জে, বাকিগুলো এখানে আছে এখনো, কারণ এই বলা হয়তো প্রায়োরিটি বেশি ছিল। তারপর অলরেডি একটা আইটেম বি অলরেডি ডান, সেটা আমরা টাস্ক বোর্ড ইউজ করি। সো আমরা টাস্ক টু ডু, এটা হচ্ছে সিম্পলি টু ডু লিস্ট কিংবা টাস্ক বোর্ড। আর কানবান বোর্ডও আমরা ইউজ করতে পারি, যার ছবি আমরা আগে দেখছি। কানবান বোর্ডে একই কলাম থাকে, কিন্তু কলামগুলো কি থাকে, প্রসেসের স্টেপস থাকে, যে প্রসেসটা ফলো করে আপনি প্রোডাক্ট তৈরি করতেছেন। যেমন এটা যদি সফটওয়্যারের কোনো প্রজেক্ট হয় তাহলে হয়তো আপনি বলবেন অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, টেস্টিং, তারপর হচ্ছে ডেপ্লয়মেন্ট। এবং এই প্রতিটাতে আপনার আইটেম থাকবে এবং প্রতিটার উপরে কি থাকে মনে আছে? ব্র্যাকেটের মধ্যে কি লেখা থাকে? নাম্বার অফ অ্যাক্টিভিটি ক্যান বি ডান। হ্যাঁ, উইপ লিমিট বলি আমরা না, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। তার মানে এখানে এই কলামে একসাথে কয়টা থাকতে পারবে, কয়টা থাকতে পারবে এই কলামে, সেটাও কিন্তু আমরা বলে দিই, স্পেশালি যদি কানবান বোর্ড ইউজ করি। কেন করতেছি এটা? এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট যে আমরা দেই বা উইপ লিমিট দেই, কেন দেই? একটা বা দুইটা কারণ বলেন। পার্টিকুলার একটা টাস্কের উপরে যেন ফোকাসিং থাকে। হ্যাঁ, সেটা ঠিক আছে, এটা একটা হলো। আর ফোকাস না, ফোকাস এনশিওর করা, যাতে আমি অন্য কাজ না, এই যে কাজটা এখন নিচে ওইটাই করবো। হ্যাঁ, আর মেইন কানভার বোর্ড কেন ইউজ করা হয়? মেইনলি ফ্লো, তাই না? টিমের প্রোডাক্টিভিটি এবং ফ্লো বাড়ানোর জন্য এবং বোটল নেক আইডেন্টিফাই করার জন্য। একটু খেয়াল করবেন, বোটল নেক। আমরা এখন দেখবো যদি একটা এখানে দুইটা কাজ, কিন্তু দুইটা কাজে পড়ে আছে আর নড়তেছে না, না নড়লে কি হবে? এখান থেকে আর নিয়ে আসা যাবে, পুল করা যাবে? কানবান বোর্ডের একটা বৈশিষ্ট্য কি, পুল করে নিয়ে আসা আগের কলাম থেকে। এখন এখানে দুইটাই পড়ে আছে অনেকদিন ধরে, তাহলে এখানে পুল করতে পারবেন? পুরো কিন্তু স্টাক হয়ে যাবে। দ্যাট মিনস আপনি বটলনেক আইডেন্টিফাই করতে পারবেন যে কেন, কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে, কোন স্টেপসে কার জন্য প্রবলেম হচ্ছে বা কোন প্রসেসের জন্য প্রবলেম হচ্ছে। সো ইউ ক্যান আইডেন্টিফাই বটলনেক এবং আপনি এটাকে কম বেশি করে করে ইউ ক্যান গেট দ্য অপটিমাম ফ্লো অফ ইউর টিম প্রোডাক্টিভিটি। ঠিক আছে, সো দিস ইজ এ নাইস টুল। আর কি, পুল সিস্টেম কাজ করতেছে। এক কলাম থেকে আরেক কলামে নিবেন, লেফট কলাম থেকে রাইট কলামে তখনই নিতে পারবেন যখন এখানে গ্যাপ হবে, আদারওয়াইজ ইউ ক্যানট টেক। ঠিক আছে। আর স্ক্যাম বোর্ড আমরা ইউজ করি। স্ক্যাম বোর্ড আসলে আরেকটু আমরা দেখতেছি, পরের স্লাইডে দেখতেছি হোয়াট ইজ স্ক্যাম বোর্ড। স্ক্যাম বোর্ডে আসলে ফুল স্ক্যাম থাকে। স্ক্যাম বোর্ড মানে কি? স্ক্যাম বোর্ড মানে হচ্ছে এমন একটা বোর্ড যেখানে স্ক্যামের যত কিছু আছে সব এখানে থাকে। কেমন সেটা দেখেন এখানে, এই যে একটা এক্সাম্পল, স্ক্যাম বোর্ড রিপ্লেসেস স্ট্যাটাস রিপোর্টস। কারণ কি, এখানে আর সবকিছু আছে, দেখছেন? এই যে এখানে প্রোডাক্ট ব্যাকলগ আছে, তারপরে আপনি যে স্প্রিন্ট শুরু করছেন সেই স্প্রিন্টের ব্যাকলগে স্প্রিন্ট আছে। তারপরে দেখেন এখানে রিলিজ বান্ডল চার্ট। রিলিজ বান্ডল চার্ট কি মানে কি? পুরো প্রোডাক্টের রিলিজ কখন হবে, একটা ফুল এই প্রোডাক্ট ব্যাকলগের উপর ডিপেন্ড করে কখন কতটুকু রিলিজ হবে, কোন কোন ফিচার রিলিজ হবে। ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি আছে, এটা এই টিমের স্প্রিন্ট বোর্ড। এই যে গোল আছে কিন্তু স্প্রিন্টের গোল, তারপরে স্প্রিন্ট বান্ডল চার্ট। তার মানে স্প্রিন্টে আমরা বান্ডার চার্ট নিয়ে কি আমরা আলোচনা করছি? হবে কই না, আমরা পরে করব।
একটা আলাদা টপিক আছে, সেখানে আলোচনা করবো। মানে অ্যাজাইলে বার্ন ডাউন চার্ট দিয়ে মেজার করা হয় আপনার টিমের পারফরমেন্স। আপনি ধরেন 24টা স্টোরি নিচ্ছেন, ডেলিভারি দিবেন 5 দিনের মধ্যে। এখন আমরা দেখবো প্রতিদিন কাজ শেষ হওয়ার পর দেখবো যে আর কতটুকু কাজ বাকি আছে, ঠিক আছে? এটা দিয়ে আমরা এটা ড্র করি। এই যে এই প্রথম যে লাইনটা, এটা হচ্ছে 24 স্টোরি আমরা 5 দিনে ডেলিভারি দেবো। এটা হচ্ছে একদম আইডিয়াল লাইন। কিন্তু একদিন পরে আমরা দেখবো যে আসলে কতটুকু কাজ হয়েছে, ঠিক আছে? যতটুকু হয়েছে ততটুকু আমরা মাইনাস করে এখানে বসাবো। যেমন এখানে প্রথম দিন কোনো কাজই হয় না, এখানে আছে দাগটা, ঠিক আছে? পরের দিন আবার কাজ হয়েছে, হ্যাঁ কাজ হয়েছে। এইভাবে কিন্তু এটা দেখা যায় বারটা এরকম হতে পারে, এরকম হতে পারে। যদি এরকম হয় তার মানে কি এটা কিন্তু টাইমের মধ্যে হচ্ছে না, টাইমের বাইরে চলে যাচ্ছে। সো আপনাকে অলওয়েজ থাকতে হবে নিচে, তাহলে কি হবে আপনি এই টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারবেন। সো বার্ন ডাউন চার্ট দিয়ে কিন্তু দেখা যায় যে আমার টিমের প্রোগ্রেস কি, কতটুকু বাকি আছে। সো এই একটা মাত্র গ্রাফ যেটা দিয়ে কিন্তু স্কাম তাদের প্রোগ্রেস মেজার করে, ঠিক আছে? তারপরে দেখেন এই যে ডান, যেগুলো ডান হয়ে গেছে সেগুলো রিভিউ হয়েছে কিনা, সবগুলো রিভিউ হয়ে গেছে। ভ্যালোসিটি মানে মনে আছে কারো? ভ্যালোসিটি মানে হচ্ছে একটা ইটারেশনে কি পরিমাণে স্টোরি টিম ডেলিভারি দিতে পারে, সেটাকে আমরা বলি ভ্যালোসিটি। যে টিম যত বেশি দিতে পারে সে টিমের ভ্যালোসিটি তত বেশি, ঠিক আছে? সো দেখেন পুরা আমরা যে স্ক্রামের কনসেপ্টগুলো পড়েছি, আর্টিফ্যাক্টস, তারপরে ইভেন্টস, এই ইম্পেডিমেন্ট থাকে। আবার ইম্পেডিমেন্ট মানে হচ্ছে যে কোন কাজটা আমাকে বাধা দিচ্ছে। কারণ মনে আছে ইম্পেডিমেন্ট কোথায় ফাইন্ড আউট হয়? ইম্পেডিমেন্ট কোথায় ফাইন্ড আউট হয়? কোন ইভেন্টের দ্বারা? স্ক্রামের কোন ইভেন্টে আমরা ইম্পেডিমেন্ট ফাইন্ড আউট করি? রিভিউ না, ইম্পেডিমেন্ট, অবস্টাকল, ইস্যুস, কোন ইভেন্টটা প্রতিদিন কোন ইভেন্টটা করা হয়? ডেইলি স্ট্যান্ডার্ড। ডেইলি স্ট্যান্ডার্ড। ডেইলি স্ট্যান্ডার্ডে তিনটা এজেন্ডা না? একটা হচ্ছে গতকাল আমরা কি করেছি, আজকে কি করব, আর একটা কি কোন ইম্পেডিমেন্ট, অবস্টাকল, হ্যাঁ, বা কোন ইস্যুস আছে কিনা যেটা আমাদের কাজে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে ইম্পেডিমেন্টস। এই ইম্পেডিমেন্টস কিন্তু আমরা এটাকে বলে ইম্পেডিমেন্ট লগ। স্ক্রাম মাস্টার সেই ইম্পেডিমেন্ট গুলোকে নিয়ে টু ডু ডুইং ডানে রাখবে, এবং যেগুলো আজকে আইডেন্টিফাই হলো সেগুলো নিয়ে সে কাজ শুরু করে দিবে, যেগুলো যাতে রিমুভ করতে পারি, যাতে আমার টিম ফ্লোলেসলি কাজ করতে পারে, ঠিক আছে? সো এরকম আসলে এটাকে বলা হয় স্ক্রাম বোর্ড, যেখানে আসলে স্ক্রামের যে কনসেপ্টটা সব পুরাটা এখানে ড্র করা থাকে। এবং এই একটা বোর্ড দিয়ে কিন্তু পুরা রিপ্লেসেস স্ট্যাটাস রিপোর্টস। আচ্ছা, এই বোর্ডটা কি তাহলে ভাইয়া তাহলে প্রতিদিনই আপডেট করতে হবে যেটা? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই। এবং জেনারেলি এই বোর্ডটার সামনে ডেইলি স্ট্যান্ডার্ড মিটিং হয়, এবং ডেইলি স্ট্যান্ডার্ড মিটিং শেষেই মানে রেসপন্সিবিলিটি হচ্ছে টিমের এবং স্ক্রাম মাস্টারের এটাকে আপডেট করা। টিমের আপডেট কেন? টিম আসলে ধরেন যে কাজটা সে নিবে, সেলফ সাইন আপ করবে যে এই কাজটা আমি করবো, সে নিয়ে ডুইং এ চলে আসবে এবং সে তার নাম লিখে দিবে। আর স্ক্রাম মাস্টার বিভিন্ন জায়গায় আপডেট করবে, রিলিজ মানে বার্ন ডাউন চার্ট গুলো আপডেট করবে, ইমপ্লিমেন্ট আপডেট করবে, এগুলো তার কাজ, ঠিক আছে? সো এই যে লো টাচ কি বলছিলাম লো টেক হাই টাচ। সো এরকম একটা বোর্ড ইউজ করা হয় যেটা সবাই টাচ করতে পারে, হ্যাঁ। এবং এটা কোথায় থাকবে? বোর্ডটা কোথায় টাঙাতে হবে? লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম আমরা, যেখানে ট্রাফিক সবচেয়ে হাই ট্রাফিক সবাই যে দেখতে পায়, ট্রান্সপারেন্ট, আমরা কোনো কিছু ক্লোজ ডোর করতেছি না, এভরিথিং ইজ ওপেন। এগুলো আপনারা ইউজ করতে পারেন, বেশ ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, যাই হোক, কানবান বোর্ড নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে অলরেডি আমি আলোচনা করে ফেলছি, তাই না? সো এটা নিয়ে আবার পরে বোধহয় আলোচনা করবো, একটা জায়গায় আবার আলোচনা করবো, এবং আমরা বোধহয় আগেও আলোচনা করছি। কয়টা বাজে আমাদের? 9:35। এটা নিয়ে আলোচনা হয়েছে ভাইয়া। হ্যাঁ, এই যে ফিস্ট অফ 5 সবাই জানি এখন, তাই না? রোমান ভোটিং জানি, পোলিং জানি, ডট ভোটিং আমরা জানি। অলরাইট, সো এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই আসবে স্লাইড থেকে, মাস্ট। এগুলা কিসের টুল বলেন? এগুলা কিসের টুল? এটা হ্যাঁ, এই টুলগুলা কিসের? এই টেকনিক বা টুলগুলা কিসের? পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে। ভোটিং টুল মানে ভোটিং টুল ঠিক আছে, কিন্তু এটা কেন ইউজ করা হয়? ডিসিশন মেকিং, হ্যাঁ, ডিসিশন মেকিং এর জন্য। ডিসিশন মেকিং টুল। যখন আমাদের ডিসিশন নিয়ে আমরা ডিসএগ্রিমেন্টে পৌঁছবো তখন আমরা এই টুলগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? কনসেনসাস বা ডিসিশন মেকিং টুল, মনে রাখবেন পরীক্ষায় এটা কিন্তু আসবেই।
এক্সাম্পল দিবে যে ডিসিশন মেক টুলের 3টা সিলেক্ট করো, এই 4টা তো থাকবে, এর সাথে দিয়ে দিবে ধরেন এক্সপি মেটাফর প্রোডাক্ট বক্স, তাহলে প্রোডাক্ট বক্স কি কনসেনসাস টুল না, তাহলে আপনাকে এই 4টার মধ্যে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, অলরাইট। এস্টিমেশন টেকনিক, এটা আমরা পড়ছি, টি শার্ট সাইজিং পড়ছি নাকি পড়ি নাই? টি শার্ট সাইজিং, স্টোরি পয়েন্টিং, প্ল্যানিং পোকার। প্ল্যানিং পোকার কি আমরা খেলি নাই না, আজকে খেলার কথা ছিল নাকি? জি ভাই, আজকে খেলার কথা ছিল, আর এটা নিয়ে আজকে একটু ডিটেইলস আলাপ করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, স্টোরি পয়েন্টিং, টি শার্ট সাইজিং, প্ল্যানিং পোকার, তাই তো এখানে হয় নাই দেখতেছি। আচ্ছা, এর আগেও আলোচনা করি নাই বোধহয় আমি, না এটা আমি স্কিপ করে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা তাহলে এখানে এটা আমরা তাহলে এই স্লাইডটা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, নেক্সট বুধবারে। তো আমি দেখি আর কি আছে, দেখেন এক্সপি মেটাফর তো আমাদের শেষ, তাই না? বুঝতে পারছি আমরা, নন টেকনিক্যাল ভাষায় বুঝানো, উপমা দিয়ে, এক্সাম্পল দিয়ে। প্রোডাক্ট বক্স এক্সারসাইজ, একটা প্র্যাকটিক্যালি একটা বক্স দিয়ে কাজ করা হয়, আপনারা পড়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই যে এই জিনিসগুলো যদি আজকে পড়ে ফেলেন বা কালকের মধ্যে এই ব্রেকের মধ্যে পড়ে, তাহলে দেখবেন যে একদম মাথায় ঢুকে যাবে, আর পড়তে হবে না। ব্রেনস্টর্মিং, এই যে যা কই না কেন আমরা, ভিশন তৈরি করা, তারপর প্রোডাক্ট বক্স এক্সারসাইজ করা, সব জায়গায় কি করতেছি আমরা? ব্রেনস্টর্মিং করতেছি। ঠিক আছে, আইডিয়া জেনারেট করা। এই তো, তাহলে আমরা আসলে এই টপিকটা শেষ, কিন্তু আমরা এইখানে লাস্ট ক্লাসে আপনারা একটু মনে করেন, নেক্সট ক্লাসে আমরা অবশ্যই এই স্লাইডটা দিয়ে শুরু করব এবং প্ল্যানিং প্রকার থেকে শুরু করে স্টোরি পয়েন্টের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আমরা ক্লিয়ার করব। আমরা মধ্যে একটা জিনিস ক্লিয়ার করছিলাম, ওই যে রিলেটিভ এস্টিমেশন আর অ্যাবসলিউট এস্টিমেশন এবং রিলেটিভ এস্টিমেশন, এবং আমরা স্টোরি পয়েন্ট দিয়ে রিলেটিভ এস্টিমেশন করি। তো সেটা আমরা একটু, আমাকে আগেও যদি কেউ মেসেজ দিতে পারেন তাহলে একটু বেটার হবে, কারণ আমি 2-1টা স্লাইড আপডেট করব ওইটা বোঝানোর জন্য। ঠিক আছে ভাই, রিলেটিভ এস্টিমেশন আর অ্যাবসলিউট এস্টিমেশনের মধ্যে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, প্ল্যানিং প্রকার পাবেন, সবই আছে। প্ল্যানিং প্রকারের একটা ভিডিও পিএমআই আছে, সেটা আমরা দেখতে পারি। ক্লাসের শুরুতে আমরা এই ভিডিওটা দেখবো। তাহলে কার দায়িত্ব এটা মনে রাখার, যে আমরা ক্লাসের শুরুতে প্ল্যানিং প্রকার কিভাবে করতে হয় ভিডিও দেখবো, পিএমআই আছে। আপনি গ্রুপেও দিয়ে দিতে পারেন। না, ভিডিও তো শেয়ার করলে মুশকিল হবে, এই জন্য ইয়া করতেছি না আর কি। মানে মনে করে দিন যাতে আমরা সবাই দেখতে পারি, কারণ ওটা আমাদের হেল্প করবে আপনাদের এই জিনিসটা বোঝার জন্য। আচ্ছা, আরেকটা এটা হচ্ছে আমাদের ক্লাস শেষ। এখন আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা মনে হয় একবার কথা উঠাইছিলাম, উঠে আবার সবাই হারিয়ে গেছি। সেটা হচ্ছে যে আমরা একদিন ফিজিক্যালি মিট করতে চাই। মনে আছে না ভুলে গেছি সবাই? জি ভাই, এটা খুব জরুরি হয়ে গেছে ভাই। জরুরি ভাই, পরীক্ষার আগেই হওয়া উচিত। যে আমাদের যে এক্সামটা নিবেন আপনি,